নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই আপনারা মণিলাল অধিকারীর লেখা লাল শঙ্খের প্রথম পর্ব শুনে ফেলেছেন। আজ আপনি শুনবেন শ্রী মণিলাল অধিকারীর কলমে গোয়েন্দা তাপস চৌধুরীর লাল শঙ্খের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পের সূত্রধার ও তাপস চৌধুরীর চরিত্রে আমি লিও। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পরদিন সকালে চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে তাপস বলল, নীলকুঠির রহস্য উদ্ঘাটিত হওয়ার হেঁয়ালির অর্থ অত্যন্ত সহজ হয়ে পড়েছে, তাই নয় কি সুজিত? সুজিত বলল, হেঁয়ালির অর্থ বোঝা সহজ হয়ে পড়েছে সন্দেহ নেই, কিন্তু গুপ্তধনের রহস্য এখনও রহস্যময় হয়ে রয়েছে। কেন? গুপ্তধন রহস্য আর অস্পষ্ট রইল কোথায়? পরিষ্কার বোঝা যাচ্ছে, নীলকুঠি মানে বর্তমান জঙ্গলকুঠি থেকে যে রত্ন সিন্দুক নিয়ে যাওয়া হয়েছিল হলুদ কুঠিতে, সেই সিন্দুক হলুদ কুঠিতে এখন আর নেই। জলটুঙ্গি আর হলুদ কুঠির সঙ্গে বাটির তলায় যে গুপ্ত সুড়ঙ্গ পথের সংযোগ আছে, সেই সুড়ঙ্গ পথের মাঝামাঝি কোনো একটা জায়গায় পাথরে চাপা আছে রত্ন সিন্দুক। মতিলালের মৃতদেহ আর রত্ন সিন্দুক একই সঙ্গে পোতা আছে পাথরের তলায়। গুপ্তধন সম্পর্কে এত কথা জানতে পেরেও যদি তুই বলিস গুপ্তধন রহস্য এখনো রহস্যময় হয়ে রয়েছে, তাহলে আমি ধরে নেব তোর মাথায় সার পদার্থ বলে কিচ্ছু নেই। গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে ঠিকই, কিন্তু সুড়ঙ্গ পথের সন্ধান এখনও পাওয়া যায়নি। সুড়ঙ্গ পথ সম্পর্কে বসন্তরা কোনো নির্দেশ বা ইঙ্গিত দিয়ে যাননি। সুড়ঙ্গ পথের সন্ধান না পেলে গুপ্তধন রহস্য চির রহস্যবৃত হয়ে যাবে। এখন সুড়ঙ্গ পথের সন্ধান কে দেবে? অত্যন্ত দৃঢ় কণ্ঠে তাপস বলল, সুড়ঙ্গ পথ যদি সত্যি থেকে থাকে তাহলে নিশ্চয়ই সে পথের সন্ধান আমরা পাব। আমি দেব সেই পথের সন্ধান। সুড়ঙ্গ পথ অনুসন্ধানের ভার তুই আমার উপরে ছেড়ে দে সুজিত, ওটা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। চা খাওয়া শেষ করে তাপস জিজ্ঞেস করল, জলটুঙ্গিটা কার অংশে পড়েছে সুজিত, তোর না অরুণ কুমারের? জলটুঙ্গিটা আমার দখলে, ওতে অরুণের কোনো অধিকার নেই। আচ্ছা, জলটুঙ্গিটা ব্যবহার করা হয় না এমনি পড়ে আছে? গরমের দিনে মাঝে মাঝে আমি জলটুঙ্গিতে গিয়েছি, মাস তিনেক হলো ওটা তালা বন্ধ রয়েছে। আর কোনো প্রশ্ন না করে তাপস লাল শঙ্খের ফটোটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আবার মলয় ঝুঁকে পড়ে শঙ্খের ফটোটা দেখছিল। অল্পক্ষণ পরে সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, দেখ, আমার ধারণা যদ্দূর সম্ভব বসন্ত রায় শঙ্খের ওপর খোদাই করা ছবির মধ্যেই গুপ্ত সুড়ঙ্গের পথ ইঙ্গিত করে দিয়ে গেছেন। শঙ্খের ভেতরের অংশে ওপরের দিকে দুটো বড় বাড়ির চিহ্ন আঁকা। বাড়ি দুটির গায়ে কিন্তু সমান্তরাল লাইনের মাঝে তীরযুক্ত বৃত্তের মধ্যে 4 আর 2 সংখ্যা খোদাই করা। আমার ধারণা ওই 4 আর 2 সংখ্যা হলো গুপ্ত সুড়ঙ্গ পথের গোপন সংকেত। এবার ব্যাপারটা হচ্ছে, ওই 4 আর 2 সংখ্যার রহস্য ভেদ করতে পারলেই ব্যাস কেল্লা ফতে, সুড়ঙ্গ পথ আবিষ্কার করা সহজ হয়ে যাবে একদম। কিন্তু ব্যাপারটা হচ্ছে 4 আর 2 কি বোঝাতে চাইছেন ভদ্রলোক? নিচের অংশে যে গাছগাছালিতে ঘেরা ছোট্ট ঘরটা রয়েছে, ওটা যদ্দূর মনে হচ্ছে জলটুঙ্গি। ও সম্ভাবনাগুলো আমি অনেক আগেই চিন্তা করেছি মলয়, কিন্তু উপরের অংশের ছবি দুটো যে জঙ্গল কুঠি আর হলুদ কুঠির চিহ্ন, সে বিষয়ে আমার মনে এখনও যথেষ্ট সন্দেহ আছে। কারণ ও দুটোকে বাড়ির চিহ্ন না বলে জানালা বা বড় শেলফের চিহ্ন বলা যেতে পারে। যদি ধরে নেওয়া যায় আমার অনুমান সত্যি, তাহলে ধরে নিতে হবে নিশ্চয়ই কোনো জানালা বা সেলফ থেকেই শুরু হয়েছে এই গুপ্ত সুড়ঙ্গের পথ। তখন অনুসন্ধান করে দেখতে হবে আমার অনুমান সত্যি কিনা। চল সুজিত, আমি তো সমস্ত বাড়িটাই একবার ভালো করে দেখতে চাই। বিশাল জঙ্গল কুঠির প্রতিটি ঘর, অলিন্দ বারান্দা, প্রতিটি কোণ গভীর ধৈর্য নিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো তাপস। প্রতিটি জানালা, প্রতিটি সেলফ
অত্যন্ত মনোযোগ দিয়ে দেখল, কিন্তু ফল কিছুই হলো না। গোপন সুড়ঙ্গ পথ গোপনই রয়ে গেল। সুড়ঙ্গ পথের কোনো সন্ধান পাওয়া গেল না। জানালাগুলো সব একই রকম, প্রকাণ্ড প্রকাণ্ড শেলফগুলো একই ধরনের দেখতে। দোতলায় হল ঘরের একটা প্রকাণ্ড সেলফ তাপসের দৃষ্টি আকর্ষণ করল। তাপস মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো সেই সেলফটা। অন্যগুলোর থেকে একটু স্বতন্ত্র ধরনের এটা। সেলফের সামনে দুপাশে দুটি কারুকার্য করা কাঠের দণ্ড রয়েছে। ভিতরে কোনো তাক নেই, দেখতে ছোটোখাটো একটা মন্দিরের মতো। ভিতরে মাঝামাঝি জায়গায় বসানো রয়েছে কালো পাথরে কোঁদা সুন্দর কালী মূর্তি। মূর্তিটির গঠন এত নিখুঁত, চোখের দৃষ্টি এত প্রাণবন্ত যে মূর্তির চোখের দিকে তাকালেই নিজের চোখ যেন নত হয়ে আসে। এমন প্রাণবন্ত সুন্দর সজীব মূর্তি তাপস এর আগে আর কখনো দেখেনি। কালী মূর্তির দিকে তাপসকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে দেখে সুজিত বলল, ওখান থেকে সরে আয় তাপস। সুজিত তাপসের হাত ধরে টেনে আনলো সেখান থেকে। তাপসের মন থেকে তখনও মুগ্ধ বিস্ময়ের ঘোর কাটেনি। তাপস বলল, এমন সুন্দর অথচ ভয়ঙ্কর ভীষণ দর্শনা কালী মূর্তি কোত্থেকে জোগাড় করলি সুজিত? এমন নিখুঁত পাথরের কালী মূর্তি আমার চোখে আজ পর্যন্ত কোনোদিন পড়েনি। সুজিত জবাব দিল, কালী মূর্তি আমি জোগাড় করিনি, বসন্ত রায় জোগাড় করেছিলেন এই মূর্তি। শুনেছি বসন্ত রায়ের আমল থেকে ওই মূর্তি ওখানেই আছে। বসন্ত রায় নিজেই নাকি পূজা করতেন ওই মূর্তি। মূর্তির চোখের দিকে বেশিক্ষণ তাকাবে না, সবসময় তাকাবে পায়ের দিকে। মূর্তি সম্পর্কে আমার পূর্বপুরুষদের এই নির্দেশ দেওয়া আছে। সুজিতের কথায় বিস্ময় প্রকাশ করল তাপস, কিন্তু মূর্তি সম্পর্কে আর কোনো মত প্রকাশ করল না। সম্পূর্ণ অন্য কথা পারল সে। বলল, এখানের কাজ শেষ হয়েছে সুজিত, চল একবার জলটুঙ্গিটা দেখে আসি। ডান দিকের বাগানের শেষ প্রান্ত থেকে ঝিলের শুরু। লম্বায় চওড়ায় ঝিলটা একেবারে প্রকাণ্ড। ঝিলের মাঝামাঝি জায়গায় খুব ছোট্ট দ্বীপের মতো খানিকটা জমি জলের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দ্বীপের উপর উঁচু চত্বরে জলটুঙ্গির ছাদে গড়া একখানি মাত্র পাকা গোলাকৃতি ঘর। তাপসকে সঙ্গে নিয়ে সুজিত ঝিলের ধারে এসে দাঁড়ালো। ঝিলের ধারে একটা খুঁটিতে লোহার চেন বাঁধা রয়েছে, আর সেই চেনের অপর প্রান্তে একটা ছোট্ট বোটের মধ্যে দিয়ে গলিয়ে বাঁধা হয়েছে জলটুঙ্গির গায়ে আটকানো একটা লোহার আংটায়। তাপসকে সঙ্গে নিয়ে বোটে উঠে সুজিত লোহার চেনটা টানতেই বোটটা তরতর করে এগিয়ে গেল জলটুঙ্গির দিকে। বিশাল ঝিলের বুকে জলটুঙ্গিটা সত্যি সুন্দর দেখাচ্ছিল। বেশ প্রশস্ত একখানা গোলাকৃতি ঘর। ঘরটার চতুর্দিকে বেশ সুন্দর ধরনের রেলিং দিয়ে গোল করে সাজানো বারান্দা। তাপস আর সুজিত উঠে এলো জলটুঙ্গির বারান্দায়। প্রকাণ্ড দরজায় তালা লাগানো ছিল। তালা খুলে ঘরে ঢুকে এক এক করে সমস্ত জানলা দরজা খুলে দিল সুজিত। তাপস ঘরের ভেতরটা ভালো করে দেখল। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। ঘরের শেষ প্রান্তে দেয়ালের ধার ঘেঁষে একটা সুন্দর কারুকার্য করা তক্তপোষ পাতা রয়েছে। দক্ষিণ দিকের একটা জানলার ধারে গদি মোড়া একটা আরাম কেদারার সামনে রয়েছে একটা ছোট্ট টেবিল। সামনের একটা সেলফে কিছু বই সাজানো রয়েছে। মেঝেতে পুরু ধুলোর স্তর জমেছে। সেই ধুলোর উপর একজোড়া পায়ের ছাপ দেখতে পেল তাপস, আর দেখতে পেল একটা লম্বা সরু দাগ ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। পায়ের ছাপগুলো আর লম্বা দাগ শেষ হয়েছে একটা সেলফের সামনে। শেলফটা অপর প্রান্তের কোণার দিকে থাকায় এতক্ষণ কারোর নজরে পড়েনি। বিস্মিত দৃষ্টিতে শেলফের দিকে তাকিয়ে রইল তাপস। একেবারে একই ধরনের শেলফ, যেমনটি দেখেছিল তাপস জঙ্গল কুঠির দোতলার হল ঘরে, ঠিক তেমনই। একই রকম কাঠের উপর কারুকার্য করা মন্দিরের মতো দেখতে শেলফটা। সামনে দুটি কোঁদা কাঠের দণ্ড খুঁটির উপরে চালের ভার বহন করছে। ভিতরে কোনো তাক নেই। শেলফটার মাঝখানে বসানো রয়েছে পাথরে কোঁদা একটা কালী মূর্তি।
এ মূর্তি হল ঘরের মূর্তির মতো অত প্রাণবন্ত, অত ভীষণ দর্শনা নয়। তাপস শেলফের ভিতরে হাত ঢুকিয়ে পিছনের তক্তার উপর মৃদু মৃদু আঘাত করতে লাগলো, আর ওই শব্দ শুনতে লাগলো অত্যন্ত সতর্কভাবে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে সেলফের কালী মূর্তির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে হঠাৎ সুজিতের হাতের স্পর্শে তাপস সচেতন হয়ে উঠল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সুজিতের দিকে। সুজিত বলল, এটিও বসন্ত রায়ের কালী মূর্তি। ভীষণ কালী ভক্ত ছিলেন তিনি, আর গরমের দিনে অবসর সময় কাটাতেন এই জলটুঙিতে। মূর্তিটি তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। সুজিতের কথা মন দিয়ে শুনল তাপস, কিন্তু কোনো মন্তব্য প্রকাশ করল না। কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করে নিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, ঠিক কতদিন আগে শেষবার তুই জলটুঙ্গিতে এসেছিলি, তোর মনে আছে? না, তা ঠিক মনে নেই, তবে খুব বেশি দিন হয়নি, মাস তিনেক হবে বোধ হয়। ধুলোর উপর পায়ের ছাপগুলোর দিকে সুজিতের দৃষ্টি আকর্ষণ করে তাপস আবার জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, এগুলো কার পায়ের ছাপ তুই বলতে পারবি? শেষ যেদিন এখানে এসেছিলি সেদিন কি তোর সঙ্গে কেউ ছিল? ছাপগুলোর দিকে বিস্মিত দৃষ্টিপাত করে সুজিত বলল, সেদিন অন্য আর কেউ আমার সঙ্গে ছিল বলে মনে পড়ছে না, তবে একজন চাকর ছিল। ঘরটা সে ঝেড়ে মুছে দিয়েছিল সেদিন। তাপসের কণ্ঠ থেকে ছোট্ট একটা শব্দ বেরিয়ে এলো। অবাক হয়ে সুজিত তাকালো তাপসের দিকে, জিজ্ঞেস করল, কি হলো তাপস, অমন হু হু করছিস কেন? রহস্যময় কণ্ঠে তাপস বলল, অরুণ কুমার তোর থেকে ঢের বুদ্ধিমান সুজিত। খুব সম্ভবত গুপ্ত সুরঙ্গের পথের সন্ধান তিনি পেয়েছেন। হয়তো এতক্ষণে রত্নসিন্ধুকও হাতিয়ে নিয়েছেন তিনি। ঘরের মেঝেতে পায়ের ছাপ আর লম্বা ফিতের চিহ্ন দেখে আমার কিন্তু তাই মনে হচ্ছে। অরুণ কুমার হয়তো গুপ্ত সুরঙ্গ পথের সন্ধান আগের থেকেই জানতেন। তুই কি বলছিস তাপস? যা বলছি ঠিকই বলছি সুজিত। এখন চল তাড়াতাড়ি কুঠিতে ফিরে যাই। দোতলার হল ঘরের কালী মূর্তিটা আমি আরেকবার পরীক্ষা করতে চাই। একরকম জোর করেই সুজিতের হাত ধরে টেনে নিয়ে চলল তাপস। জঙ্গল কুঠিতে ফিরে এসে তাপস সোজা উঠে গেল দোতলার হল ঘরে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো কোণের সেই মন্দিরাকৃত শেলফটার সামনে। পরীক্ষকের তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো সেলফের ভিতরের ভয়ঙ্করী ভীষণ দর্শনা কালী মূর্তির দিকে। কেমন যেন একটা আকর্ষণী শক্তি আছে মূর্তির দৃষ্টিতে। তাপসের তীক্ষ্ণ দৃষ্টি ক্রমশ কেন্দ্রীভূত হতে লাগলো মূর্তির চোখের উপর। পাষাণ মূর্তির দিকে তাকিয়ে তাপস নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। মূর্তির চোখের দিকে মন্ত্রমুগ্ধের মতো তাপসকে তাকিয়ে থাকতে দেখে সুজিত ওর হাত ধরে মৃদু টান দিয়ে বলল, মূর্তির চোখের দিকে তাকানো নিষেধ আছে তাপস। তাপসের দিক থেকে কোনো সাড়া এলো না। তেমনি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল সে। সুজিত তাপসের হাতে জোর করে ঝাঁকুনি দিতে লাগলো। চাপা কণ্ঠে বলতে লাগলো, ওদিকে নয় তাপস, আমার দিকে তাকা। এই শুনছিস তাপস, শুনতে পাচ্ছিস না? সুজিতের ঝাঁকুনিতে তাপসের হুঁশ ফিরে এলো যেন। মূর্তির চোখের উপর থেকে দৃষ্টি সরিয়ে এনে সে তাকালো সুজিতের দিকে। তাপসের দৃষ্টি কেমন যেন ভাববিহ্বল। ভয় পেয়ে সুজিত বলল, মূর্তির চোখের দিকে অমন করে তাকাস না তাপস, পাগল হয়ে যাবি। পাগল হয়ে যাব? অত সহজে তাপস চৌধুরী পাগল হবে না সুজিত। কিন্তু সত্যি আশ্চর্য। আশ্চর্য কি? কালী মূর্তির চোখ। পাথর কেটে যিনি মূর্তি গড়েছেন তিনি সত্যি উঁচু দরের একজন সাধক শিল্পী। মূর্তির চোখে যেন প্রাণ আছে। চোখের দিকে অল্পক্ষণ তাকিয়ে থাকলে মনে হবে যেন চোখের তারা দুটো স্পন্দিত হচ্ছে। মলয় বোধহয় নিচে লাইব্রেরি ঘরে আছে, ওকে একবার ডেকে আনতো সুজিত। শাঁখের ফটোটা আর লেন্সটাও নিয়ে আসতে বলিস। সুজিত ঘর থেকে বেরিয়ে যেতেই তাপস কর্মব্যস্ত হয়ে পড়ল। শেলফের ভিতরে হাত ঢুকিয়ে পেছনের তক্তার উপর মৃদু আঘাত করতে লাগলো ধীরে ধীরে। শব্দ শুনতে লাগলো অত্যন্ত সতর্ক হয়ে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে কালী মূর্তির পা দুটি ডান হাতে চেপে ধরে তোলবার চেষ্টা করল, কিন্তু মূর্তি উঠল না। তাপস বুঝতে পারল মূর্তিটা সেলফের মেঝের সঙ্গে গাঁথা। ঘোরাবার চেষ্টা করল, কিন্তু ঘুরল না। অবশেষে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে কালী মূর্তির পায়ের উপর দৃষ্টিপাত করতেই
তাপস আবার নতুন করে আবিষ্কার করল সামনের কারুকার্য করা খুঁটি দুটোকে। মূর্তি আর খুঁটি দুটো তিনটে সমকোণে রয়েছে। একভাবে সে তাকিয়ে রইল খুঁটি দুটোর দিকে। হাসির রেখা ফুটে উঠল ওর ঠোঁটে। ঘরে এলো সুজিত আর মলয়। তাপস জিজ্ঞেস করল, ফটোটা এনেছিস মলয়? তাপস জিজ্ঞেস করল। মলয় ফটোটা তাপসের হাতে দিল। ফটো হাতে নিয়ে তাপস শেলফের সামনে গিয়ে ফটোটার সঙ্গে মিলিয়ে কী সব পরীক্ষা করে বলল, একেবারে একই রকমের কারুকার্য। কি একই রকম? সেলফের খুঁটি, শাঁখের উপরের অংশের আঁকা যে ছবি দুটোকে আমরা বাড়ি বলে অনুমান করছিলাম, আসলে সে দুটো খুঁটি। ফটোর সঙ্গে মিলিয়ে দেখ তোরা। সরে দাঁড়ালো তাপস। সুজিত আর মলয় পরীক্ষকের দৃষ্টি নিয়ে শেলফের সামনে এগিয়ে এলো। মলয় কোনো মত প্রকাশ করল না। সুজিত বলল, শঙ্খে আঁকা থাম দুটোর কারুকার্যের সঙ্গে সেলফের কারুকার্য করা খুঁটি দুটোর আশ্চর্য মিল রয়েছে দেখছি। দুটো ঠিক একই রকম। মৃদু হেসে মলয়ের কাছ থেকে লেন্সটা নিয়ে পরম উৎসাহে তাপস খুঁটি দুটো পরীক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। লেন্সটা জামার পকেটে রেখে তাপস চিন্তিত মনে সেলফের বাঁ দিকের খুঁটির উপরের একটা জায়গা ধরে মোচড় দিয়ে নিচের দিকে ঘোরাবার চেষ্টা করল। এই অংশটা বলের মতো গোলাকার। তাপসের বলিষ্ঠ হাতের তীব্র চাপে ওই অংশটা ধীরে ধীরে নিচের দিকে ঘুরতে লাগলো। পরপর 4 পাক ঘোরানোর পর ডান দিকে নিচের একটা অংশ বেশ শক্ত করে ধরে ডান দিকে ঘোরাবার চেষ্টা করল সে। এবারও সফল হলো। ঘুরতে লাগলো ধীরে ধীরে সেই অংশটা। ঘোরানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত কাণ্ড ঘটতে দেখা গেল। প্রথমে শোনা গেল মৃদু ঘর ঘর শব্দ। পর মুহূর্তে গোটা সেলফটা একবার কেঁপে উঠল। তারপর ভোজবাজির মতো অল্পক্ষণের মধ্যেই অত বড় সেলফটা দেয়ালের ভিতরে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য সেলফের জায়গাটা এখন কপাটহীন দরজার মতো দেখাতে লাগলো। বিস্মিত সুজিতের কণ্ঠ ভেদ করে একটি মাত্র শব্দ বেরিয়ে এলো, সুড়ঙ্গ পথ। তাপসের ঠোঁটে দেখা দিয়েছে সফলতার হাসি। সে বলল, এই সেই সুড়ঙ্গ পথ। অবশেষে সন্ধান পাওয়া গেল। তাহলে গুপ্ত সুড়ঙ্গ পথের মতো যদি গুপ্তধনের কাহিনীও সত্যি হয়, তাহলে গুপ্তধনের সন্ধানও আমরা ঠিক পেয়ে যাব। অবশ্য অরুণ কুমার যদি গুপ্তধন আবিষ্কার না করে থাকেন এতদিনে। সুজিত জিজ্ঞেস করল, আমাদের আগে গুপ্তধন পাওয়ার কোনো সম্ভাবনা অরুণ কুমারের আছে নাকি? তাপস বলল, যথেষ্ট। কারণ আমাদের আগে অরুণ কুমার গুপ্ত সুড়ঙ্গের পথের সন্ধান কিন্তু পেয়ে গেছেন। টর্চের তীব্র আলোয় আলোকিত হয়ে উঠল সুড়ঙ্গ পথের প্রবেশ মুখ। আলো ঘুরিয়ে ফিরিয়ে ভিতরটা দেখতে লাগলো তাপস। ধাপের পর ধাপ সরু ঘোরানো গোলাকৃতির সিঁড়ি নিচের অন্ধকার গহ্বরে নেমে গেছে। টর্চের আলোয় যতটুকু নজর চলে দেখবার চেষ্টা করল তাপস, কিন্তু সিঁড়ির শেষে কি আছে তা আর দেখতে পেল না সে। সিঁড়ির শেষের ধাপগুলো অন্ধকারে একেবারে মিশে গেছে। দৃষ্টি সেখানে আর চলে না। তাপসের ইঙ্গিতের অপেক্ষায় নীরবে দাঁড়িয়ে রইল মলয় আর সুজিত। কিছুক্ষণ কি যেন একটা চিন্তা করল তাপস। তারপর মলয় আর সুজিতকে ইঙ্গিতে অনুসরণ করতে বলে তাপস দেয়ালের ফাঁকের মধ্যে প্রবেশ করল। জ্বলন্ত টর্চের আলোয় পথ দেখে সরু সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো ওরা। অবশেষে সত্যি সুড়ঙ্গ পথের সন্ধান পাওয়া গেল। সিঁড়ির শেষ ধাপ এসে মিশেছে ছোট্ট একটা চৌকো ঘরে, আর সেই ঘরের এক প্রান্ত থেকে শুরু হয়েছে সুড়ঙ্গ পথটা। সুড়ঙ্গ পথ ধরে সাবধানে এগিয়ে চলল সবাই। খানিকটা চলবার পর তারা একটা বাঁকের মুখে এলো। তাপস হঠাৎ সেখানে দাঁড়িয়ে পড়ল। এখান থেকে পথটা মোড় ঘুরেছে। অবাক হয়ে তাপস দেখল বাঁকের মুখে ছড়িয়ে পড়েছে মৃদু আলোর আভাস। সাবধানী তাপস জ্বলন্ত টর্চটা নিভিয়ে ফেলল। হাতের ইঙ্গিতে মলয় আর সুজিতকে স্থির হয়ে দাঁড়াতে বলে সে নিজেও নিঃশব্দে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তাদের আসার আগে সুড়ঙ্গ পথে অন্য কেউ প্রবেশ করেছে নিশ্চয়ই, কিন্তু কে সে? অরুণ কুমার। একমাত্র অরুণ কুমারের পক্ষেই সম্ভব
গুপ্ত সুড়ঙ্গের পথে প্রবেশ করা। সব চেষ্টাই কি তবে বিফল হবে ওদের? চিন্তিত হয়ে পড়ল তাপস। তাপসের কানের কাছে মুখ এনে ফিসফিস করে মলয় বলল, খেয়াল করছিস আমাদের আগে কিন্তু এই পথে আর কেউ ঢুকে গেছে বোধহয়। তাপস বলল, হ্যাঁ, আলোর আভাস দেখে তো তাই মনে হচ্ছে। আমি আগেই অনুমান করেছিলাম এটা। কাজেই এখানে অরুণ কুমারকে দেখলে আমি একটুকু আশ্চর্য হব না। নিঃশব্দে কাটল কয়েক মুহূর্ত। তারপর দেয়ালের ধার ঘেঁষে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখে নিঃশব্দে এগিয়ে চলল ওরা, আলোর রেখা লক্ষ্য করে। এরকম একটা নিঃশব্দ অভিযানে সুজিত একেবারে অনভ্যস্ত। তাই বোধ হয় ওর চলার মৃদু শব্দ হচ্ছিল। শব্দটুকু ধরা পড়ল তাপসের সজাগ সতর্ক কানে। তাপস সাবধান বাণী দিয়ে বলল, নিঃশব্দে আয় সুজিত, পায়ের শব্দ যেন না হয়। আরও খানিকটা এগিয়ে তাপস থমকে দাঁড়িয়ে পড়ল আবার। অল্প দূরে গ্যাসের একটা আলো জ্বলতে দেখা গেল। সেই আলোর সামনে বসে একজন সুদর্শন যুবক একটা নোটবুকে কি যেন লিখছেন। যুবকের পরনে প্যান্ট আর হাফ শার্ট। বিস্মিত সুজিত অত্যন্ত মৃদু কণ্ঠে বলল, অরুণ কুমার। সুজিতের মুখে হাতের মৃদু চাপ দিয়ে তাপস বলল, চুপ কর, কথা বলিস না। দেয়ালের সঙ্গে গা মিলিয়ে ওরা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো অরুণ কুমারকে। একসময় সহসা অরুণ কুমার লেখা ছেড়ে উঠে দাঁড়িয়ে পকেট থেকে একটা গজ বের করে দেয়ালের গা মাপলেন। মাপা শেষ করে নোটবুকে কী সব লিখে আবার মাপ শুরু করলেন। এবার মাপবার সময় চক দিয়ে পাথরের দেয়ালের গায়ে কয়েকটা দাগ দিলেন অরুণ কুমার। তারপর একটা বড় হাতুড়ি মেঝে থেকে তুলে নিয়ে দেয়ালের পাথরের উপর ঘা মারতে লাগলেন। অল্পক্ষণ পরে একটা বড় চৌকো পাথর দেয়াল থেকে খুলে গেল। পেয়েছি পেয়েছি! অরুণ কুমার আনন্দে চিৎকার করে উঠল। সুজিতের চাপা কণ্ঠ ভেদ করে বেরিয়ে এলো একটিমাত্র শব্দ, গুপ্তধন! চাপা কণ্ঠে গর্জন করে উঠল তাপস, চুপ। তারপর সব নিস্তব্ধ, নিঝুম, কারোর মুখে কোনো কথা নেই। নিঃশ্বাসের শব্দটুকুও বোধ করি আর শোনা যাচ্ছে না, শুধু নীরব প্রতীক্ষা। এরপর কি ঘটবে, কি দেখা যাবে, তারই জন্যে সামনের দিকে ব্যগ্র দৃষ্টিতে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল ওরা। সফলতার আনন্দ উচ্ছ্বাস বোধ করি ততক্ষণে কেটে গিয়েছিল অরুণ কুমারের। পর মুহূর্তে বিপুল উৎসাহ নতুন উদ্যমে মেঝে থেকে গায়েতিটা তুলে অরুণ কুমার দেয়ালের পাথর খোলা অংশে আঘাতের পর আঘাত করতে লাগলেন। গায়েতির আঘাতে চাপ চাপ মাটি খুলে পড়তে লাগলো দেয়াল থেকে। খোলা মাটি মেঝেতে স্তূপাকৃতি হতে লাগলো ক্রমশ। পাথর খোলা দেয়ালের ফাঁকে সৃষ্টি হলো বিরাট এক গহ্বর। কিন্তু বসন্ত রায়ের রত্ন সিন্দুকের সন্ধান পাওয়া গেল না তখনও। পরিশ্রমে ক্লান্তিতে একেবারে ভেঙে পড়েছিলেন অরুণ কুমার। সারা দেহ ভিজে গেছে ঘামে। বোধ হচ্ছে এক নাগাড়ে গাইতি চালিয়ে অবশ হয়ে গেছে হাত দুটো। এবার গাইতিটা মেঝেতে ফেলে দিয়ে দেয়ালে গর্তের মধ্যে ঝুঁকে পড়ে অরুণ কুমার পাগলের মতো রত্ন সিন্দুক খুঁজতে লাগলেন। মিনিটের পর মিনিট কাটতে লাগলো নীরব প্রতীক্ষায়। অবশেষে অরুণ কুমার দেহের উপরাংশ গর্তের ভিতর থেকে বের করে আনলেন। রিক্ত হস্ত, হতাশার চিহ্ন ফুটে উঠেছে তার ক্লান্ত বিষণ্ণ মুখে। পরিশ্রান্ত হয়ে মেঝের উপরে বসে পড়লেন তিনি। নিঃশব্দে কাটল আরও কয়েকটা মুহূর্ত। অরুণ কুমার চিৎকার করে উঠলেন পাগলের মতো, সব মিথ্যে, 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 সব মিথ্যে! গুপ্তধনের কাহিনী অবিশ্বাস্য, উদ্ভট কল্পনা। সবকিছু ফেলে আলো নিয়ে এগিয়ে চললেন সামনের দিকে। মৃদু হাসির রেখা ফুটে উঠল তাপসের ঠোঁট জোড়ায়। ইঙ্গিতে মলয়া সুজিতকে সেখানে অপেক্ষা করতে বলে তাপস অনুসরণ করল অরুণ কুমারকে। প্রায় 10 মিনিট পরে ফিরে এলো তাপস। মলয়া সুজিত জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাপসের দিকে তাকালো। তাপস মৃদু হাসতে লাগলো, কিন্তু কিচ্ছু বলল না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল সুজিতের। জিজ্ঞেস করল, রত্নসিন্ধুকের কাহিনী অবিশ্বাস্য, উদ্ভট কল্পনা? বলে কি?
রহস্যময় হাসি হেসে তাপস বলল, আমার কিন্তু তা মনে হয় না। তবে রত্নসিন্ধুকের সন্ধান করেছি আমরা ভুল পথে। বুদ্ধিমান চতুর বসন্ত রায়ের রত্নসিন্ধুক এত সহজে পাওয়া যাবে না বন্ধু। বুদ্ধি খরচ করতে হবে, মাথা ঘামাতে হবে, হতাশ হলে চলবে না। আবার নতুন করে নতুন পথে অনুসন্ধান করতে হবে। তাপস আবার মৃদু মৃদু হাসতে লাগল। তারপর দুদিন কেটে গেছে। দুদিন একেবারে নীরব হয়ে বসে আছে তাপস। দক্ষিণের বারান্দায় ইজি চেয়ারের উপরে দেহ এলিয়ে দিয়ে সুদূর নীল আকাশের দিকে তাকিয়ে বসে থাকে চিন্তায় মগ্ন হয়ে। কারোর সঙ্গে কোনো কথা সে বলে না। তাপসের সামনে ছোট্ট একটা টি পয়ের উপর রয়েছে লাল শঙ্খের এনলার্জ করা একটা ফটো আর বসন্ত রায়ের লেখা জীর্ণ চিঠিটা। তাপসের মনের গভীরে বসন্ত রায়ের লেখা চিঠির একটি নির্দেশ বারবার উদয় হতে থাকে। শঙ্খের কারুকার্যের অর্থ বোঝবার চেষ্টা করিও, কিন্তু কাহাকেও দেখিও না। ফটোটা চোখের সামনে তুলে ধরে পরীক্ষা করে গভীর মনোযোগ দিয়ে তারপর একভাবে ফটোর দিকে নীরবে তাকিয়ে থাকে তাপস। এবার উঠে দাঁড়ায় তাপস। বারান্দার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পায়চারি করে ঘুরে বেড়ায় চিন্তিত মনে। একসময় বারান্দার অপর প্রান্ত থেকে সুজিতকে আসতে দেখে তাপস স্থির হয়ে দাঁড়ালো। বলল, তোকেই মনে মনে খুঁজছিলাম। দেখ সুজিত, শাঁখটা আমাদের চাই। ওটা না পেলে নতুন করে গুপ্তধনের অনুসন্ধান করা একেবারে অসম্ভব। কিন্তু সে তো অরুণ কুমারের কাছে। তা আমি জানি না। অরুণ কুমারের কাছ থেকে উদ্ধার করতেই হবে ওটা। কিন্তু কিভাবে? যেভাবেই হোক, যেমন করেই হোক, শাঁখটা আমাদের চাই সুজিত। বেশ, আমাকে কি করতে হবে বল। একটু চিন্তা করে নিয়ে তাপস জিজ্ঞেস করল, অরুণ কুমারকে এখন বাড়িতে পাওয়া যাবে? পাওয়া যেতে পারে, সাধারণত এ সময় বাড়িতেই থাকে। তাহলে চল একবার যাওয়া যাক। তাপস আর সুজিত বেরিয়ে পড়ল। অরুণ কুমারের ভৃত্য মধুর দেখা পাওয়া গেল সদর দরজায়। সে সাহায্য অভ্যর্থনা জানিয়ে বলল, আসুন আসুন। সুজিত জিজ্ঞেস করল, অরুণ বাড়িতে আছে মধু? মধু বলল, হ্যাঁ আসেন, আপনারা বসুন, আমি খবর দিই গে। অল্পক্ষণ পরে মধু ফিরে এলো। বলল, আপনারা আসুন বাবু আসুন, দোতলায় লাইব্রেরি ঘরে আপনাদের জন্য অপেক্ষা করছেন। দোতলার প্রকাণ্ড হলঘরটা অরুণ কুমারের লাইব্রেরি। একটা প্রকাণ্ড টেবিলের ওধারে বসেছিলেন অরুণ কুমার। সুজিত আর তাপসকে দেখে অভ্যর্থনা জানালেন হাসি মুখে। বললেন, আসুন মামাবাবু, বসুন। ওরা বসবার পর অরুণ কুমার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন সুজিতের দিকে। সুজিত বলল, প্রথমে আমার বন্ধু তাপস চৌধুরীর সাথে তোমার আলাপ করিয়ে দিই অরুণ। এর নাম হয়তো তুমি শুনে থাকবে। নমস্কার বিনিময়ের পর অরুণ কুমার বললেন, তাপসবাবুর নাম আমি অনেকবার শুনেছি, এতদিন পরে আলাপের সৌভাগ্য হলো। মৃদু হেসে জিজ্ঞেস করলেন অরুণ কুমার, তাপসবাবু, আপনি এমন দিনে আমাদের বুনো দেশে বেড়াতে এলেন? না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আপনি ঠিকই অনুমান করেছেন অরুণবাবু। বেড়াবার মতো অবসর আর পেলুম কই। অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। বিস্মিত হয়ে অরুণ কুমার জিজ্ঞেস করলেন, অর্থাৎ আপনি এখানে এসেছেন কোনো অজানা রহস্যের সন্ধানে? অত্যন্ত স্পষ্ট কণ্ঠে উত্তর দিল তাপস। আপনার অনুমান সত্যি। খুন না ডাকাতি? খুন ডাকাতি নয়, ছোটোখাটো একটা চুরির তদন্তের ভার নিয়ে এখানে আসতে হয়েছে। অবশ্য চুরিটা সাধারণ হলেও ওর মধ্যে যথেষ্ট বিশেষত্ব আছে। তাই নাকি? অদ্ভুত তো। কিন্তু অমন একটা চুরির ঘটনা সম্প্রতি আমি তো শুনিনি। আশেপাশে কোথাও নয় নিশ্চয়। আপনি হয়তো শোনেননি, কিন্তু চুরিটা হয়েছে আপনার বাড়ির পাশেই। পাশে মানে ওই জঙ্গলকুঠিতে? হ্যাঁ, কয়েকদিন আগেই সুজিতের বাড়িতে চুরি হয়েছে। তাপস এবার সোজাসুজি তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণ কুমারের দিকে তাকালো। বিস্ময় অবাক হয়ে গেলেন অরুণ কুমার। বললেন, কয়েকদিন আগে সন্ধ্যায় সুজিত মামার খড়ের গাদায় কে যেন আগুন লাগিয়ে দিয়েছিল শুনেছি, কিন্তু চুরি হয়েছে এই কথা তো শুনিনি। চোর নিজেই খড়ের গাদায় আগুন লাগায়, কিন্তু আগুন নেভাবার জন্যে বাড়ির সবাই যখন খুব ব্যস্ত,
সেই অবসরে চোর সরে পড়ে। অদ্ভুত তো, বুদ্ধিমান চোর সন্দেহ নেই, কিন্তু কি চুরি হয়েছে? টাকা না সোনা দানা? ওসব কিছু নয়, চুরি গেছে শুধু একটা লাল শঙ্খ। লাল শঙ্খ? অবাক হচ্ছেন কেন অরুণবাবু? লাল শঙ্খের কিংবদন্তির কাহিনী নিশ্চয়ই আপনি শুনেছেন। আশ্চর্য হলেন অরুণ কুমার। ঠিক সেই মুহূর্তে কোনো উত্তর না দিয়ে অরুণ কুমার টেবিলের উপরে রাখা গ্লোবটি কাছে টেনে নিয়ে ধীরে ধীরে ঘোরাতে লাগলেন। তারপর আবার কি মনে করে সেটা যথাস্থানে সরিয়ে রেখে বললেন, লাল শঙ্খের কাহিনী আমার শোনা আছে, খুবই চিন্তার কথা তাপসবাবু। তা চোরের কোনো সন্ধান পেলেন কি? আবার গ্লোবটা কাছে টেনে নিলেন অরুণ কুমার। ঘুরিয়ে ফিরিয়ে বারবার বাংলাদেশের মানচিত্রটার উপর দৃষ্টিপাত করতে লাগলেন। তাপস উত্তর দিল, তবে চোরের সন্ধান আমি পেয়েছি। গ্লোবটা যথাস্থানে রেখে অরুণ কুমার বললেন, চোরের সন্ধান পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। শিক্ষিত মার্জিত রুচি এক তরুণ শাঁকটা চুরি করেছেন। তার নাম হচ্ছে চিন্তাহরণ রায়। চিন্তাহরণ? অদ্ভুত নাম তো। অবশ্য চিন্তাহরণ নামটা তার আসল নয়, ওটা একটা ছদ্মনাম। ছদ্মনাম? আসল নামটাও জানতে পেরেছেন তাহলে? হ্যাঁ, পেরেছি। চোরের আসল নাম অরুণ কুমার, বর্তমানে হলুদ কুঠির মালিক। আপনি কি বলছেন তাপসবাবু? প্রায় চিৎকার করে উঠলেন অরুণ কুমার। উত্তেজিত হবেন না, চুপ করে বসুন। যা সত্যি আমি তাই বলছি। শাকটা যে আপনি চুরি করেছেন তার যথেষ্ট প্রমাণ আমার হাতে আছে। এসব প্রমাণ আর সাহায্যে চুরির দায়ে আপনাকে স্বচ্ছন্দে গ্রেপ্তার করা যাবে। তাপসের কথা শুনে উত্তেজিত অরুণ কুমার শান্ত হলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি শঙ্খ চুরি করেছি, প্রমাণ যখন পেয়েছেন তখন সেই প্রমাণের সাহায্যে আমাকে পুলিশের হাতে দেবার বন্দোবস্ত করুন তাহলে। তাপস মৃদু হাসল, বলল, কিন্তু সুজিত আপনাকে পুলিশের জিম্মায় দিতে চায় না। সুজিত মামা কি চান? শাকটা ফেরত চায় শুধু। ওটা কোন হিসাবে ফেরত চান সুজিত মামা? হ্যাঁ, ওটার ওপর যতটুকু দাবি আছে ঠিক ততটুকু দাবি আমারও রয়েছে। যে বর্ণিত গুপ্তধনের মালিক তো আমার পূর্বপুরুষ মতিলাল। তাকে খুন করে বসন্ত রায় অন্যায়ভাবে রত্নসিন্ধুকটা আপন অধিকারে এনেছিলেন। সে অন্যায়ের প্রতিকার এতদিন হয়নি। শঙ্খটা ঠিক চুরি করিনি আমি, কৌশলে আমার পূর্বপুরুষের ঋত সম্পত্তি পুনরুদ্ধার করেছি মাত্র। শঙ্খ আমি ডাকে ফেরত পাঠাতাম, কিন্তু এখন আর সম্ভব নয়। দেখুন তাপসবাবু, শঙ্খের রহস্যময় হেয়ালির নির্দেশ অনুযায়ী আমি গুপ্তস্থান অনুসন্ধান করে দেখেছি, কিন্তু রত্নসিন্ধুকের সন্ধান পাইনি। এই গুপ্তধনের কাহিনী অবিশ্বাস্য, উদ্ভট কল্পনা বলেই আমার ধারণা। কাজেই আমি মনে মনে স্থির করেছিলাম শঙ্খটা ফেরত পাঠাবো সুজিত মামার কাছে। কিন্তু আপনার মতো চতুর লোকের যখন শঙ্খ সম্পর্কে এতখানি আগ্রহ, তখন আমার মনে হচ্ছে হয়তো বা ওর পেছনে কিছু সত্যিই লুকোনো আছে। সুতরাং আরেকবার রহস্য উদ্ঘাটন করবার চেষ্টা করব। কাজেই ওটা আপনি এখন ফেরত দেবেন না, তাই তো? না। অত্যন্ত স্পষ্ট কণ্ঠে অরুণ কুমার জবাব দিলেন, এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ। কিন্তু শাকটা যে আমাকে পেতেই হবে অরুণবাবু। আমি নিরুপায়। বেশ, তাহলে চললাম আমরা। ধন্যবাদ। মধ্যরাত্রির নিকষ কালো অন্ধকারে সুদীর্ঘ কালো ভৌতিক ছায়া ফেলে নিঃশব্দ নিঝুম হয়ে দাঁড়িয়ে আছে বিশাল হলুদ কুঠি। ঠিক এমন সময়ই বাগানের শেষ প্রান্তের একটা ঘন মাধবী কুঞ্জের অন্তরালে আত্মগোপন করে এক ছায়ামূর্তি। স্থির দৃষ্টিতে তাকিয়েছিল প্রাচীন আমলের ওই বাড়িটার দিকে। ছায়ামূর্তির সুদীর্ঘ সবল দেহ কালো পোশাকের আবরণে ঢাকা, চোখ আর মুখের কিছু অংশ ঢাকা পড়েছে মুখোশের আবরণে। হাতে পড়া রয়েছে কালো দস্তানা। সুযোগের অপেক্ষায় স্থির হয়ে দাঁড়িয়েছিল সে। অত বড় বাড়িটার কোথাও ক্ষীণতম আলোর শিখাও পর্যন্ত নেই। জেগে নেই কেউ, একেবারে নিস্তব্ধ নিঝুম। এইরকম একটা পরিবেশের জন্যেই
অপেক্ষা করছিল ওই ছায়ামূর্তিটি। অত্যন্ত সাবধানে, চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে বাগানের মধ্যে দিয়ে এগিয়ে চলল সে। অল্পক্ষণের মধ্যেই পৌঁছালো গাড়ি বারান্দার নিচে। গাড়ি বারান্দার মোটা মোটা থামগুলোর গায়ে জড়িয়ে জড়িয়ে উপরের ছাদ পর্যন্ত উঠে গেছে মাধবীলতার শক্ত লতানো ঝাড়। মোটা দড়ির মতো লতাগুলো ছায়ামূর্তির দেহের ভার বহন করতে সক্ষম হবে কিনা পরীক্ষা করে দেখে নিল সে। তারপর লতার সাহায্যে অত্যন্ত সহজে নিঃশব্দে উঠে গেল দোতলার বারান্দায়। রেলিং ঘেরা প্রশস্ত বারান্দা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল সে। বারান্দার দিকের শ্রেণীবদ্ধ জানলা দরজা সবই বন্ধ। সমস্ত অন্ধকার, কেমন যেন নিঃশব্দ, প্রাণহীন, যেন দরজা জানালাগুলোর ওদিকে ঘরের অভ্যন্তরে জীবন্ত প্রাণের কোনো সাড়া নেই। কোণের দিকের দরজার সামনে এসে নিঃশব্দে দাঁড়ালো ছায়ামূর্তি। হাতে স্পর্শে দরজার উপরের অংশটা পরীক্ষা করে দেখল। অন্ধকারেও ভুল হয়নি তার, ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে সে। সকালের দেখা বাহারি কাঁচ বসানো সেই দরজাটা। নিঃশব্দে কাটল আরও কয়েকটা মিনিট। অন্ধকারে দাঁড়িয়ে মনে মনে হাসতে লাগলো ছায়ামূর্তি। ঘটনার চক্রে পড়ে তাকে আজ চোরের ভূমিকা গ্রহণ করতে হয়েছে। চ্যালেঞ্জ। মৃদু হাসল সেই ছায়ামূর্তি। চ্যালেঞ্জ গ্রহণ করেছে সে। পেছোপা হলে চলবে না। অভীষ্ট জিনিস তার চাই, যেমন করেই হোক, যে কোনো উপায়ে হোক, কাঁটা দিয়ে কাঁটা তাকে তুলতেই হবে। নিঃশব্দে একটা চেয়ার তুলে দরজার সামনে নিয়ে এসে উঠে দাঁড়ালো তার উপর। পকেট থেকে বের করলো ছোট্ট একটা যন্ত্র। যন্ত্রটার সাহায্যে চৌকো করে কাটল দরজার উপরের একটা কাঁচ। এবার কাটা কাঁচের চৌকো গর্তের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ভিতরের ছিটকিনিটা অত্যন্ত সহজে সে খুলে ফেলল। বন্ধ দরজা খুলে গেল। সতর্ক দৃষ্টি আর সজাগ কান প্রস্তুত রেখে ছায়ামূর্তি সাবধানে ঘরে প্রবেশ করল। এটা অরুণ কুমারের দোতলার ঘর তথা লাইব্রেরি। অন্ধকার ঘরের মধ্যে চুপ করে দাঁড়িয়ে রইল ছায়ামূর্তি। তার সজাগ কান দুটো ঘরের ভিতরে কোনো ঘুমন্ত মানুষের নিঃশ্বাস শোনার জন্যে একাগ্র হয়ে উঠল। না, ঘরের ভেতরে জীবন্ত মানুষের সারা শব্দ পর্যন্ত পাওয়া গেল না কোনো ঘুমন্ত মানুষের উপস্থিতি। পর মুহূর্তে তার হাতের টর্চটা জ্বলে উঠল। অন্ধকার ঘরের বুকে টর্চের তীব্র আলোর রেখায় সে দেখতে লাগলো কোথায় কি আছে। এই ঘরটাই অরুণ কুমারের লাইব্রেরি। দোতলার 3টি মাত্র ঘর ব্যবহার করেন অরুণ কুমার। দক্ষিণ দিকেরটা শোবার ঘর আর পূর্ব দিকের ঘরটা হচ্ছে ল্যাবরেটরি। হল ঘরের দুদিকের দুটো দরজা দিয়ে শোবার ঘরে এবং ল্যাবরেটরিতে যাওয়া যায়। দরজা দুটো ঠেলে দেখল ছায়ামূর্তি, দুই দিকেই বন্ধ রয়েছে। নিশ্চয়ই অরুণ কুমার এখন গভীর ঘুমে অচেতন। সজাগ সতর্ক পাহারা রাখার হয়তো প্রয়োজন তিনি মনে করেননি। তাছাড়া ছায়ামূর্তি যে এত তাড়াতাড়ি তার অভীষ্ট জিনিস পুনরুদ্ধার করতে আসবে, এ কথা হয়তো চিন্তাতেও আসেনি অরুণ কুমারের। ছায়ামূর্তির অভীষ্ট বস্তুটি যে এই ঘরেই কোনো এক গোপন জায়গায় লুকানো আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্তত ছায়ামূর্তির সুচিন্তিত দৃঢ় ধারণা তাই। কিন্তু কোনখানটায় আছে? অন্ধকার ঘরের ভেতরে শুভ্র আলোর তীব্র রেখায় অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ইতস্তত ঘুরে বেড়াতে লাগলো ছায়ামূর্তি। পরীক্ষকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে চলল একের পর এক সন্দেহজনক জায়গাগুলোয়। বইয়ে ঠাসা দেয়াল জোড়া সেলফগুলোর আনাচে কানাচে টেবিল, চেয়ার, আলমারি আর ঘরের প্রতিটি কোণে কোণে, ঘরের প্রতি তুচ্ছতম স্থানে অনুসন্ধান করতে লাগলো। প্রতিটি মূল্যবান মুহূর্ত কেটে চলল। ছায়ামূর্তির বিরামহীন অনুসন্ধানী দৃষ্টিতে যেন ক্লান্তি নেই। অবশেষে আলোর রেখা এসে পড়ল দেয়ালে গাঁথা স্টিল আলমারিতে। আলমারিটার উপরে স্থির দৃষ্টিপাত করল সে, কিন্তু কাছে এসে দেখল আলমারি নয়, দেয়ালে গাঁথা প্রকাণ্ড একটা লোহার সিন্দুক সেটা। মধ্যরাত্রির অবাঞ্ছিত অতিথি সিন্দুকের দিকে অবহেলা ভরে তাকালো।
ব্যঙ্গের হাসি ফুটে উঠল তার ঠোঁটে। টর্চের আলোয় চলল ক্লান্তিহীন অনুসন্ধান। কোথায় লুকিয়ে রাখতে পারে? ছায়ামূর্তির চোখে মুখে ফুটে উঠেছে গভীর উৎকণ্ঠা আর উত্তেজনা। যে কোনো উপায়ে খুঁজে বার তাকে করতেই হবে। শঙ্খটা তার চাই। সাধারণত মূল্যবান জিনিস যত্ন সহকারে রাখা হয়, আর গোপনীয় হলে রাখা হয় লোহার সিন্দুকে, আলমারির গোপন কোণে অথবা কোনো এক গোপন জায়গায়। অরুণ কুমারের মতো ধূর্ত লোক ওসব জায়গায় নিশ্চয়ই রাখেনি। তবে কোথায়? গড়ের প্রকাণ্ড টেবিলের মোটা পায়াগুলোর দিকে নজর পড়ল ছায়ামূর্তির। পায়ার ভিতরে কোনো গোপন জায়গায় লুকানো নেই তো? দেয়ালের কোনো গোপন গর্তে রাখাও অসম্ভব নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব একের পর এক সন্দেহজনক স্থানগুলো পরীক্ষা করে চলল অতি যত্ন সহকারে, অত্যন্ত সতর্ক হয়ে। এতক্ষণ পরে টেবিলের উপরে রাখা গ্লোবটার দিকে তার নজর পড়ল। ওটার ভিতরে নেই তো? গ্লোবটা নিয়ে পরীক্ষা করতে লাগলো গভীর মনোযোগ দিয়ে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখল অস্পষ্ট কোনো শব্দ শোনা যায় কিনা। সতর্ক কানে শুনবার চেষ্টা করল ছায়ামূর্তি। ইতিমধ্যে রাত এগিয়ে গেছে অনেকখানি। শঙ্খটা এখনো পর্যন্ত খুঁজে না পাওয়া গেলেও হতাশা নেই ছায়ামূর্তির মনে, ক্লান্তি নেই কিছু মাত্র। পকেট থেকে একটা ছোট্ট হাতুড়ি বের করে দেয়ালের সন্দেহজনক স্থানগুলোতে মৃদু মৃদু আঘাত করতে লাগলো। শব্দ শুনতে লাগলো সতর্ক সজাগ কান দিয়ে। সহসা কার যেন পায়ের মৃদু শব্দ হলো। কে? আতঙ্কিত ছায়ামূর্তি পিছন ফিরে দেখল অরুণ কুমার স্থির শান্ত দৃষ্টিতে তার সামনে দাঁড়িয়ে। ওর দৃঢ় মুষ্টিতে ধরা রয়েছে উদ্যত রিভলভার। ছায়ামূর্তির তীক্ষ্ণ দৃষ্টি ফেলল অরুণ কুমারের মুখের উপর। ভয় বা আতঙ্কের কোনো রকম চিহ্ন দেখা গেল না অরুণ কুমারের চোখে মুখে। দৃঢ় ও কঠিন হয়ে উঠল মুখ আর দৃষ্টি। আরও খানিকটা কাছে এগিয়ে এলেন অরুণ কুমার। বিস্ময় তার চোখের উপরের ভ্রুজোড়া বিস্ফারিত হয়েছে শুধু। রিভলভারের লক্ষ্য স্থির রেখে বাঁ হাতের জ্বলন্ত টর্চের আলোয় ছায়ামূর্তির আপাত মস্তক একবার দেখে নিলেন অরুণ কুমার। জিজ্ঞেস করলেন, কে তুমি? কোনো জবাব দিল না ছায়ামূর্তি। কেমন যেন ভগ্নোৎসাহের মতো দেখালো তার মুখের চেহারা। চাপা গর্জন করে ওঠে অরুণ কুমার। জিজ্ঞেস করলেন, কথা বলো, জবাব দাও, কে তুমি? মুখোশের অন্তরাল থেকে উদ্যত রিভলভারের দিকে দৃষ্টি রেখে ছায়ামূর্তি বলে ওঠে, হ্যাঁ, আপনার রিভলভারের মুখ একটু অন্যদিকে ঘুরিয়ে ধরুন। আমার বড় ভয় করছে, সত্যি বলছি, আমার ভীষণ ভয় করছে। আমি অত্যন্ত নার্ভাস লোক। সগর্জনে বললেন অরুণ কুমার। নার্ভাস লোক কিনা জানি না, কিন্তু তুমি যে অত্যন্ত চতুর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যা হোক, এখানে কি করছিলে তাই বলো, কিসের সন্ধানে এসেছিলে? হ্যাঁ, কোনো কিছুরই সন্ধান করছিলাম না, ঘুরে ফিরে দেখছিলাম শুধু। আর মনে মনে ভাবছিলাম আমি ভুল করে এখানে হয়তো এসে পড়েছি। ভুল করে? রহস্যময় কণ্ঠে ছায়ামূর্তি বলল, হ্যাঁ তাই, জঙ্গলকুঠিতে প্রবেশ করা আমার উদ্দেশ্য ছিল, এখন দেখছি ভুল করে হলুদ কুঠিতে প্রবেশ করেছি। দুটো বাড়ি একই রকম দেখতে কিনা, তাই অন্ধকারে ঠিক বুঝতে পারিনি। গভীর রাতে জঙ্গলকুঠিতে কি উদ্দেশ্যে প্রবেশ করতে চাইছিলে সেটা নিশ্চয়ই বলতে তোমার আপত্তি নেই? হ্যাঁ, যথেষ্ট আপত্তি আছে। হ্যাঁ, দয়া করে আমাকে ছেড়ে দিন। অসম্ভব, ছেড়ে দিতে পারি না যে। কি করতে চান বলুন তাহলে? পুলিশের হাতে তুলে দিতে চাই তোমাকে, কিন্তু তার আগে তোমার আসল পরিচয়টা জানা দরকার। কে তুমি বলো? আমার কেমন যেন ধারণা হচ্ছে তুমি স্বয়ং তাপস চৌধুরী। মোটেই নয়। কেন? শুনেছি তাপস চৌধুরী একজন শ্রেষ্ঠ গোয়েন্দা, কিন্তু আমার মতো নিশাচর নয়। কিন্তু প্রয়োজনের খাতিরে মানুষকে অনেক কিছুই যে করতে হয়। তুমি তাপস চৌধুরী হও বা তার নিয়োজিত কোনো গুপ্তচরই হও, আমার তাতে কিচ্ছু যায় আসে না। মুখের ওপর থেকে তোমার মুখোশটা সরিয়ে ফেলতে হবে, ব্যাস এইটুকুই আমি চাই। আর চাই তোমার আসল চেহারাটা দেখতে। কিন্তু আমি মুখোশটা খুলবো কি করে? আমার হাত দুটো যে উপরের দিকে তোলা। মৃদু হেসে অরুণ কুমার বললেন, একটা সমস্যা আছে বটে, আমারও তো দুটো হাতই জোড়া। একটা হাতে আছে টর্চ, আরেক হাতে রিভলভার।
এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার, একেবারে নিধিরাম সর্দার। এখন লড়াই করি কোন হাত দিয়ে বলো? এখন প্রয়োজন এক তৃতীয় ব্যক্তি, কিন্তু তৃতীয় ব্যক্তি একমাত্র ভৃত্য মধুকেই পাওয়া সম্ভব। কিন্তু এখান থেকে হাঁক ডাক করে মধুর ঘুম ভাঙানো যাবে না, অতএব আমাকেই খুলতে হবে মুখোশ। টর্চটা মাটিতে নামিয়ে রাখছে, কিছুমাত্র চালাকি করবার চেষ্টা করো না যেন। মনে রাখো, চালাকি করতে গেলে এই রিভলভার অগ্নি উদ্গীরণ করতে মুহূর্ত মাত্র দ্বিধা করবে না। মনে মনে খুশি হয়ে উঠল ছায়ামূর্তি। ঠিক এমন একটা সুযোগের অপেক্ষাই সে করছিল। অত্যন্ত সজাগ আর সতর্ক হয়ে সে দাঁড়ালো। টর্চটা মাটিতে রাখতে গিয়ে অরুণ কুমার বোধহয় মুহূর্তের জন্যে ছায়ামূর্তির উপর থেকে তার দৃষ্টি সরিয়ে নিয়েছিলেন। সেই সুযোগ গ্রহণ করল ছায়ামূর্তি। ঘটনাটা ঘটে গেল অভাবিতভাবে। মুহূর্তের মধ্যে প্রচণ্ড বেগে একটা ঘুষি মারল সে অরুণ কুমারের ডান হাতে। আকস্মিক আঘাতে অরুণ কুমারের হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ল বেশ খানিকটা দূরে। ঝাঁপিয়ে পড়ল সে অরুণ কুমারের উপর। ছায়ামূর্তির কাছে হার স্বীকার করতে হলো অরুণ কুমারকে। দরজার ঝুলন্ত পর্দার সাহায্যে ওকে বেঁধে ফেলল সে। তারপর বন্দি অরুণ কুমারকে শোবার ঘরের মধ্যে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ছায়ামূর্তি এবার নিশ্চিন্ত হয়ে এগিয়ে গেল বড় টেবিলের কাছে। সাগ্রহে গ্লোবটা নিয়ে আস্তে আস্তে ঘোরাতে লাগলো। ঘোরাতে ঘোরাতে একসময় গ্লোবের জোর মুখে হাত পড়ল। সঞ্চারিত হলো ক্ষীণ আশার আলো তার মনে। জোর মুখটা খোলবার চেষ্টা করল সে, কিন্তু নানানভাবে চাপ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বহু চেষ্টা করেও খোলা গেল না সেটা। আবার ধীরে ধীরে সে ঘোরাতে লাগলো গ্লোবটা। সহসা থমকে গেল ছায়ামূর্তির হাত। সংযত হলো মনের সমস্ত চিন্তা। তার সতর্ক কানে অতি মৃদু একটা শব্দ ধরা পড়েছে। এতক্ষণে শব্দ এত মৃদু যে সাধারণ কানে সেই শব্দ ধরা পড়া অসম্ভব। আবার ধীরে ধীরে সে ঘোরাতে লাগলো। তার হাত কাঁপতে লাগলো আবিষ্কারের উত্তেজনায়। শব্দ হয়তো কিছুই নয়, কিংবা অনেক কিছুই হতে পারে। আবার এমনও হতে পারে গ্লোবটা মেরুদণ্ডের উপরে ঘোরাতে গিয়ে এমন একটা শব্দ হয়েছে। কিন্তু মৃদু শব্দের অত সহজ একটা মীমাংসা মেনে নিতে রাজি হলো না তার মন। সম্পূর্ণ একটা নতুন চিন্তা দানা বেঁধে উঠেছে তার মাথায়। আগের থেকে আরও ধীরে বারবার ঘোরাতে লাগলো গ্লোবটা। বার কয়েক ঘোরাতেই আবার কানে ধরা পড়ল সেই রহস্যময় শব্দটা। ছায়ামূর্তি বুঝতে পারল কয়েকবার ঘোরার পর গ্লোবটা মেরুদণ্ডের কোনো একটা বিশেষ জায়গায় এসে পড়লে শব্দটা হয়। এবার উল্টো দিকে ঘোরালো সে সতর্ক হয়ে। গ্লোবের বিশেষ একটা অংশ মেরুদণ্ডের কাছে আসতেই মৃদু একটা শব্দ শোনা গেল। জয়ের আনন্দে উত্তেজিত হয়ে উঠল ছায়ামূর্তি। পরীক্ষা চলল আবার। সোজা আর উল্টো দিকে ঘুরিয়ে সে 5টি বিন্দু আবিষ্কার করল। সেই বিন্দু কটি যখনই ঘুরতে ঘুরতে মেরুদণ্ডের উপরে এসে পড়ে তখনই হয় সেই রহস্যময় শব্দ। গ্লোবের জোর মুখে সিন্দুকের মতো কম্বিনেশন লক লাগানো আছে। সোজা আর উল্টো দিকে কয়েকবার ঠিক মতো ঘোরাতে পারলে জোর মুখের লকটা খুলে যাবে। প্রায় মিনিট 15 চেষ্টায় জোর মুখ খুলতে পারল সে। খোলের ভিতরে দেখা গেল গ্লোবের সমান একটা তুলোর বল। বলটা টেনে বার করল ছায়ামূর্তি। তুলোর ভাঁজ খুলতেই বেরিয়ে পড়ল লাল শঙ্খ। তখন অনেক রাত। শঙ্খটা নিয়ে বেরিয়ে গেল সে। মিনিট কয়েক পরেই ছায়ামূর্তি আর মলয়কে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা গেল জঙ্গল কুঠির দোতলার আলোকিত হল ঘরে। মলয় জিজ্ঞেস করল, সফল হয়েছিস তাপস? হ্যাঁ। তাপস সমস্ত ঘটনা খুলে বলল। সেদিন রাতের অভিযানের পর 1 সপ্তাহ কেটে গেছে। বন্ধ ঘরের নিভৃত্তে একদিন তাপস শুধু লাল শঙ্খটাকে পরীক্ষা করেছে নানানভাবে, কিন্তু শঙ্খ রহস্যের মূল রহস্য এখনও উদ্ঘাটন করতে সে পারেনি। তাই সকাল না হতেই আবার মনোযোগ দিয়েছে রহস্যের কিনারায়। অবশ্য তাপস এটুকু বুঝতে পেরেছে আসল রহস্য লুকিয়ে আছে শঙ্খের উপর উৎকীর্ণ চিত্রগুলির মধ্যে। পরীক্ষা করে তাপস আরও জানতে পেরেছে শঙ্খটার আসল রং লাল নয়। অতি সাধারণ একটা বড় সাইজের শ্বেত শুভ্র শঙ্খে লাল রং করা।
এত সুন্দর আর নিখুঁতভাবে রং লাগানো হয়েছে যে আসল রংটা রীতিমতো কষ্টসাধ্য। অনেকগুলি প্রশ্ন একসঙ্গে ভিড় করে দাঁড়িয়েছে তাপসের মনে। প্রত্যেকটি প্রশ্ন গভীরভাবে চিন্তা করে সে দেখেছে, কিন্তু কোনো প্রশ্নের সঠিক উত্তর এখনো সে খুঁজে পায়নি। গুপ্তধনের কিংবদন্তির কাহিনী যে সত্য এ বিষয়ে এতটুকু সন্দেহ নেই তার মনে। সকল প্রশ্নের উপর এখন একটা প্রশ্ন বড় হয়ে যাচ্ছে, বসন্ত রায় সাদা শঙ্খের উপর লাল রং করালেনি বা কেন? এর একটি মাত্র উত্তর হতে পারে, শঙ্খের উপর উৎকীর্ণ চিত্রগুলো সুন্দরভাবে দেখাবে বলে লালের উপর কালো রং খুলে ভালো। কিন্তু শুধু কি তাই? আবার এমনটাও হতে পারে লাল রঙের নিচে শুভ্র শঙ্খের উপর বসন্ত রায় খোদাই করে গেছেন রত্ন সিন্দুকের গুপ্ত ঠিকানা, আর লাল রং দিয়ে ঢেকে দিয়েছেন সেই গোপন তথ্য। বসন্ত রায়ের চিঠি কিন্তু বলে অন্য কথা। শঙ্খে উৎকীর্ণ চিত্রগুলির নীরব ভাষা বোঝবার চেষ্টা করো, রত্ন সিন্দুকের সন্ধান পাবে। শঙ্খের উপরের চিত্রগুলি প্রত্যেকটি আলাদা আলাদাভাবে পরীক্ষা করে তাপস দেখেছে, কিন্তু শঙ্খের উপর উৎকীর্ণ চিত্রগুলির মধ্যে একমাত্র হাতুড়ি ও ছেনির সাহায্যে খোদাই কর্মরত শিল্পীর চিত্রটি ছাড়া অন্য চিত্রগুলির কোনো কিছুরই আভাস দেয় না। খোদাই কর্মরত শিল্পী দৃষ্টিকোণ দিয়ে বসন্ত রায় কী নির্দেশ করতে চান তা এখনো তাপসের কাছে পরিষ্কার নয়। একখানা পাথরের উপর ছেনি ও হাতুড়ির ঘায়ে শিল্পী তার মানুষকে বাস্তবে উপস্থিত করে, দেয় রূপ, দেয় আকৃতি, রেখায় রেখায় বুলিয়ে দেয় প্রাণের পরশ। স্বপ্ন সত্যি হয়ে ওঠে। তবে কি বসন্ত রায় বলতে চান ছেনি ও হাতুড়ির ঘা দিয়ে দেখো, স্বপ্ন সফল হবে, সত্যি হবে, পাবে রত্নসিন্ধুকের সন্ধান, সার্থক হবে তবে সব পরিশ্রম? গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল তাপস। এভাবে কতক্ষণ কেটেছে তাপসের তা খেয়াল নেই। সুজিতের ডাকে সে যেন ফিরে এলো চিন্তা জগৎ থেকে বাস্তব জগতে। ঘুমোচ্ছিলি? জিজ্ঞেস করল সুজিত। ঘুম কই না তো। চোখ বুজে বসে বসে কি হচ্ছিল তবে? ধ্যান করছিল। রত্ন সিন্ধুকের? রত্নসিন্ধুকের গোপন রহস্যের গোপনই থাক আপাতত। সকালে পেটে চা না পড়লে আমার আবার মেজাজে ঠিক থাকে না। চল, উত্তম প্রস্তাব। আমারও চায়ের প্রয়োজন হয়ে পড়েছে, তবে চা পর্বটা এখানেই সেরে নিলে আমার একটু সুবিধে হতো। মলয়কে ডাক আর এখানেই চা দিতে বল। অল্পক্ষণ পরে তাপস বলল, আসলে শাঁখটার রং লাল নয়, নিখুঁত করে শাঁখে লাল রং করিয়েছেন বসন্ত রায়। লাল রঙের নিচে রত্ন সিন্ধুকের সম্পর্কে নিশ্চয়ই কোনো গোপন তথ্য লিপিবদ্ধ তিনি করে গেছেন। তাপস ঠিক করল শঙ্খের উপর থেকে লাল রং তুলে দেখবে আসলে কি নির্দেশ দেওয়া আছে ওটার উপরে। সঙ্গে সঙ্গে রং তোলার কাজে লেগে গেল। শঙ্খের উপর কয়েক স্থানে চুন আর সোডা মেশানো তরল পদার্থ তুলির সাহায্যে লাগিয়ে দিল। তারপর অত্যন্ত সতর্ক হয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে তুলতে লাগলো শঙ্খের উপরের লাল রং। যে জায়গাগুলোতে চুন আর সোডা মেশানো তরল পদার্থ লাগানো হয়েছিল সেখান থেকে লাল রং উঠে গিয়ে শঙ্খের আসল রংটা বেরিয়ে পড়ল। লেন্সটা চোখের সামনে ধরে শঙ্খের উপর ঝুঁকে পড়ল তাপস। অনেকক্ষণ ধরে চলল পরীক্ষা। অবশেষে লেন্সের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, এদিকে আয় মলয়, লেন্সের ভিতর দিয়ে দেখ একবার এখানটায়। লেন্সের ভেতর দিয়ে শঙ্খের নির্দিষ্ট স্থানে দৃষ্টিপাত করল মলয়। সাদা স্পটের মধ্যে কিছু লক্ষ্য করছিস? জিজ্ঞেস করল তাপস। মলয় উত্তর দিল, দেখ তাপস, ভালো করে একটু লক্ষ্য কর, এই সাদা স্পটের ওপর খুব সরু একটা ফাটলের চিহ্ন দেখতে পাচ্ছিস? দেখ এই দেখ। আর দেখে বেশ আশ্চর্য হচ্ছি, ফাটলটা সরল রেখায় তৈরি, কিন্তু আঁকা বাঁকা নেই কোথাও। মৃদু মৃদু হাসতে লাগলো তাপস। তারপর শঙ্খটা কাছে নিয়ে তুলির সাহায্যে ছকের ভিতরের পুরো রংটাই তুলে ফেলল সে। এবার লেন্স নিয়ে উৎসুকভাবে দৃষ্টিপাত করল শঙ্খের উপর। কিছুক্ষণ পরে লেন্সটা মলয়কে দিয়ে সে বলল, এবার দেখ। খানিক পরে লেন্স থেকে দৃষ্টি সরিয়ে নিল মলয়। অবাক হয়ে তাকালো তাপসের দিকে। কি রে, কি হলো? তাপস, ফাটলটা কিন্তু আর সরল রেখা নেই,
একটা চৌকো দাগে পরিণত হয়েছে। বিস্মিত কণ্ঠে মলয় বলল। বিস্মিত মলয়ের দিকে তাকিয়ে তাপস হাসি মুখে জিজ্ঞেস করল, শঙ্খের উপর চৌকো দাগটার কোনো অর্থ বুঝতে পারলি? কিচ্ছু না। আবার ভালো করে দেখ, কিছু বুঝতে পারছিস কিনা একবার বল। তাপস লক্ষ্য করল ওর মুখের ভাব ধীরে ধীরে বদলে যাচ্ছে। শঙ্খের উপর চৌকোর টালিটা জুড়ে দেওয়ার অর্থ কি? কিরে, কিছু বুঝতে পারলি তুই? তাপস, তুই ঠিকই বলেছিস। চৌকো দাগটা শুধু দাগ নয় রে, এই ছোট্ট একটা টালির মতো অংশ কেটে শঙ্খের ওপর এত নিখুঁতভাবে বসানো হয়েছে যে প্রথমে বিষয়টা দেখলেও যে আমি ধরতে পারিনি ওটা চৌকো দাগ ছাড়া অন্য কিছু হতে পারে। এতক্ষণে তফাৎটা ধরা পড়ল। আসলে চৌকো টালিটা অন্য শঙ্খ থেকে কেটে লাল শঙ্খের ওপর বসানো হয়েছে, তাই তো? খুশি হয়ে তাপস বলল, হ্যাঁ, অর্থ কিছু একটা আছে বই কি। আমার মনে হয় বসন্ত রায় টালিটার উল্টো পিঠে রত্নসিন্ধুকের সংকেত লিপিগুলো খোদাই করে রেখে গেছেন। তোর অনুমান সত্যি কিনা টালিটা খুললেই বোঝা যাবে। তা অবশ্য যাবে, কিন্তু চতুর বসন্ত রায় চাতুর্যের জট অত সহজে খোলা যাবে না সুজিত। অত্যন্ত সাবধানে একটি একটি করে গ্রন্থি আমাদের খুলতে হবে। তবে হতাশ হওয়ার কারণ নেই। আমার ধারণা বসন্ত রায়ের রত্নসিন্ধুক নিশ্চয়ই পাওয়া যাবে। আজই হোক বা কালই হোক, সেই রহস্যময় সংকেতের সন্ধান আমি কিন্তু পেয়েছি। রত্নসিন্ধুক পাবার সম্ভাবনায় খুশি হয়ে উঠল ওরা। শঙ্খ পরীক্ষার আনুমানিক ফল পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলতে লাগলো ওদের কাছে তাপস। চিত্রগুলো পরীক্ষা করতে গিয়েই প্রথমেই আমার নজর পড়ল খোদাইরত শিল্পীর চিত্রটির উপরে। বর্ডারের দুই ধারে মাঝামাঝি জায়গায় কর্মরত শিল্পীর দুটি চিত্র আঁকা আছে। দুটিরই বিষয়বস্তু এক। শিল্পী একটা চৌকো পাথরের উপর ছেনি আর হাতুড়ির সাহায্যে খোদাই করে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছে তার কল্পনার মূর্তিকে। চিত্র দুটিরই বিষয়বস্তু যদিও এক, কিন্তু তবু কর্মরত শিল্পীর হস্তচালনার কৌশল দেখানো হয়েছে দুটি চিত্রে সম্পূর্ণ ভিন্ন ধরনের। ডান দিকের চিত্রে দেখানো হয়েছে শিল্পী চৌকো পাথরের ডান ধারের কোণে ছেনি সোজা রেখে হাতুড়ি আঘাত করছে, আর বাঁ দিকের চিত্রে ওই পাথরের ডান দিকের কোণে ছেনির মুখ রেখে আর ছেনির মাথাটা নিচের দিকে হেলিয়ে নিচের দিক থেকে হাতুড়ির আঘাত করছে। মনে হয় শিল্পীর হস্তচালনার কৌশল নিপুণভাবে প্রয়োগ করতে পারলেই টালিটা খুলবে। মলয় বলল, আচ্ছা, তাই যদি হয় তাহলে শুভ কাজে বিলম্ব কেন? আমারও তাই ইচ্ছে। যন্ত্রপাতিগুলো বের কর, দেখি কি হয়। হাতুড়ি আর ছিনি নিয়ে এলো মলয়। তাপস অত্যন্ত সতর্ক হয়ে টালির নিচের অংশে ডান দিকের কোণে ছিনির মুখ রেখে দুবার হাতুড়ির ঘা দিল। হাতুড়ির দ্বিতীয় আঘাত পড়তেই উপরের দিকের জোরের মুখটা উঁচু হয়ে উঠল। ফল কি দাঁড়ায় দেখবার জন্যে মলয় আর সুজিত একেবারে উগ্রীব হয়ে উঠল। তাপসও যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছিল, কিন্তু তবু নীরবে সে কি যেন একটা চিন্তা করতে লাগলো। ছুরির ফলার সাহায্যে শঙ্খের উপর থেকে টালিটা খুলে নিতেই তাপসের নজরে পড়ল একটা ছোট্ট তামার মাদুলি। জোড়া আছে টালিটার উল্টো পিঠে। মাদুলিটা খুলে নিয়ে সে দেখল মাদুলির একটা মুখ মোম দিয়ে আঁটা। সেই মুখটা খুলতেই দেখা গেল মাদুলির ভিতরে এক টুকরো ভাঁজ করা কাগজ রয়েছে। কাগজটা বের করে ভাঁজ খুলে চোখের সামনে মেলে ধরল। কাগজের উপর স্পষ্ট অক্ষরে কয়েক ছত্র লেখা রয়েছে, অনেক বাধা বিঘ্ন অতিক্রম করিয়া এতদূর পৌঁছিয়াছ, সফলতা লাভ করিবে তা সন্দেহ নাই। রত্নসিন্ধুকের কাহিনী কল্পনা নহে, সত্য। যে তীক্ষ্ণ বুদ্ধি তোমাকে এত দূরে টানিয়া আনিয়াছে, সেই বুদ্ধিই তোমাকে গুপ্তধনের সন্ধান দিবে। আশীর্বাদ রইল, শ্রী বসন্ত রায়। বসন্ত রায়ের লেখা ছোট্ট চিঠির দিকে তাকিয়ে তাপস বসে রইল অনেকক্ষণ। লেখাগুলোর উপর বারবার দৃষ্টি বুলাতে লাগলো সে। মলয় আর সুজিত আকুল আগ্রহ নিয়ে তাকিয়েছিল তাপসের দিকে, কিন্তু তাপসের মুখ দিয়ে কোনো কথাই বেরোল না। সময় কাটতে লাগলো নিঃশব্দে। উৎসুক করতে লাগলো সুজিত,
তাপসের মুখ থেকে কিছু একটা শোনার আগ্রহে একেবারে অস্থির হয়ে উঠল সে। অবশেষে জিজ্ঞেস করল, কি লেখা আছে ওটা? গুপ্তধনের ঠিকানা? নড়ে চড়ে বসল তাপস। তারপর নিঃশব্দে লেখা কাগজের টুকরো এগিয়ে দিল সুজিতের দিকে। বলল, এই দেখ, পড়ে দেখ। এক নিঃশ্বাসের লেখাটা পড়ে ফেলল সুজিত। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চিঠিটা এগিয়ে দিল তাপসের দিকে। বলল, আবার সেই হতাশা, মায়ামৃগের মরীচিকা। মৃদু মৃদু হাসতে লাগলো তাপস। বলল, হতাশ হবার মতো কিছু দেখছি না আমি, বরং দেখতে পাচ্ছি আশার নতুন আলো। সুজিত বলল। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সুজিতের বিদ্রুপ গায়ে মাখল না তাপস। বলল, আশা মানুষকে সফলতার পথে এগিয়ে দেয়। চিঠিটা মলয়কে দিয়ে বলল, দেখ কিছু বুঝতে পারিস কিনা। মলয় চিঠিটা নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল লেখাগুলোর দিকে। মলয়ের ভাবান্তর লক্ষ্য করল তাপস। জিজ্ঞেস করল, কিছু বুঝলি? না, আপাতত কিছু বুঝিনি। কিছুই লক্ষ্য করলি নে? দেখ, যা বুঝলাম, অন্য চিঠিটার সঙ্গে এই চিঠিটার কিছু একটা পার্থক্য আছে, এই যা। কিন্তু এটার সঙ্গে গুপ্তধনের রহস্যের সম্পর্ক কোথায়, সেটাই তো বুঝতে পারছি না রে। সম্পর্ক নিশ্চয়ই আছে, আর সেটা এত সূক্ষ্মভাবে আছে যা তোর আমার চোখে এখনো ধরা পড়ছে না। তবু চিঠিটার মধ্যে নতুনত্ব কি দেখলি বলতো? বসন্ত রায় এই চিঠিটা সাধারণ কালি দিয়ে না লিখেছেন গাঢ় কালি দিয়ে, যাতে লেখাগুলো অস্পষ্ট না হয়ে যায়। কিন্তু তিনি যদি এতই সাবধানী, তবে আগের চিঠিটা সাধারণ কালিতে লিখলেন কেন? সেটাও তো একই রকম কোনো কালিতে লিখতে পারতেন। তবে ঠিক ঠিক এই একই সন্দেহ কিন্তু আমারও হয়েছে। অবশ্য এর পেছনে আর একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সেটা সত্যি কিনা আমি এক্ষুনি একবার পরীক্ষা করে দেখতে চাই। শুধু একটা গামলা জল দরকার। তাপস বসন্ত রায়ের লেখা চিঠিটা গামলার জলে ফেলে রাখতে কয়েক মিনিটের মধ্যে সেটা সম্পূর্ণ ভিজে গেল। ভিজে কাগজের উপর ধীরে ধীরে ফুটে উঠল কয়েক ছত্র লেখা। তারপর জল থেকে চিঠিটা তুলে নিয়ে আলোর দিকে মেলে ধরল। ততক্ষণে বেশ কয়েক ছত্র লেখা ফুটে উঠেছে, খুব স্পষ্ট, জল ছাপের মতো। উদ্বেগাকুল তাপসের কণ্ঠ থেকে বেরিয়ে এলো আনন্দ ধ্বনি। পেয়েছি, বসন্ত রায়ের রত্ন সিন্ধুকের কাহিনী স্বপ্ন নয়, সত্যি সত্যি। তারপর সময় এগিয়ে গেছে অনেকটা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে ক্রমশ। বিলীন হয়ে গেল মধ্যরাত্রির ঘন অন্ধকার। সেই অন্ধকারে নিচের খোলা বারান্দায় চুপ করে বসেছিল তাপস। মনে তার দারুণ উত্তেজনা। রত্ন উদ্ধারের সময় আসন্ন, এখনই বেরোতে হবে। বাগানের দিকে মৃদু পায়ের খসখস শব্দ শোনা গেল। অন্ধকারে দৃষ্টি প্রসারিত করল তাপস। দৃষ্টিপথে ধরা পড়ল দুটি চলন্ত ছায়ামূর্তি। নিঃশব্দে এগিয়ে এলো তারা, সুজিত আর মলয়। জিজ্ঞেস করল তাপস, বোটে যন্ত্রপাতি সব তোলা হয়েছে? হ্যাঁ। জলের ধারেই বাঁধা ছিল ছোট্ট বোটটা। তিনজনে জলটুঙ্গিতে যাবার জন্যে বোটে উঠল। লোহার চেন টেনে মৃদু টান দিতেই বোট তত্তর করে এগিয়ে চলল জলটুঙ্গির দিকে। জলটুঙ্গি পেরিয়ে ঘরে ঢুকল তারা। বসন্ত রায়ের চিঠির নির্দেশ মতো পূর্ব দিকের দেওয়ালে বসানো একটা আলমারির সামনে এসে দাঁড়ালো তাপস। পাশেই দেয়ালে আটকানো রয়েছে 4টি দীপাধার ব্রোঞ্জের পরিমূর্তি। ডান দিক থেকে 3 নম্বর পরিটিকে চেপে ধরে ঘোরাতেই দেয়াল আলমারির একপাশে সরে যেতে দেয়ালের খানিকটা অংশ ফাঁকা হয়ে গেল। টর্চের আলো ফেলে সুজিত চাপা গলায় বলল, গুপ্তপথ। আলো ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরটা দেখতে লাগলো তাপস। বলল, হ্যাঁ, গুপ্তপথ। পথের সন্ধান পাওয়া গেল। এবার রত্ন সিন্ধুকের সন্ধান নিশ্চয়ই পাওয়া যাবে। নির্দেশ মতো ঘরের বাইরে গভীর অন্ধকারে মলয় অদৃশ্য হয়ে গেল নিঃশব্দে। আর সুজিতকে সঙ্গে নিয়ে তাপস দেয়ালের ফাঁকের মধ্যে প্রবেশ করল। দেখা গেল ঘোরানো সিঁড়ি ধাপের পর ধাপ নিচে নেমে গেছে।
শেষ ধাপ এসে মিশেছে পাথরের বড় টালি দিয়ে গড়া একটা সুড়ঙ্গ পথে। পথটা শেষ হয়েছে মাটির নিচে বড় এবং ভারী পাথরে গড়া একটা চৌকো ঘরে। মাটির নিচের বন্ধ হাওয়া আর ভ্যাপসা গন্ধে ওদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাপস প্রথমে ঘরে ঢুকল, তারপর সুজিতকে বলল, গাঁইতি আর কোদাল নিয়ে আয়, আলো দুটো জ্বালিয়ে দিই। আলো জ্বালাতে দিনের আলোর মতোই আলোকিত হয়ে উঠল ওই ছোট্ট ঘরটি। ঘরের ঠিক মাঝখানে 7 ফুট পরিমাণ স্থানে খড়ি দিয়ে বিরাট একটা চৌকো দাগ কাটল তাপস। তারপর বলল, এই হচ্ছে বসন্ত রায়ের সেই নির্দিষ্ট স্থান। এইখানে মাটির নিচে আছে মতিলালের কঙ্কাল আর রত্নসিন্ধুক। উপরের পাথরগুলো খুলে ফেলাগে, এরপর মাটি খুলতে হবে। সুজিত কাজে হাত দিল। একটার পর একটা টালি খুলতে লাগলো গাঁইতির সাহায্যে। কিন্তু এরকম কাজে সুজিত একটুকু অভ্যস্ত নয়। অল্পক্ষণের মধ্যেই সে ক্লান্ত হয়ে পড়ল। টালির কোণায় গাঁইতির চাপ দিয়ে একটা টালি তুলে তাপস বলল, এর নিচে থেকে 6 হাত মাটি তুলতে হবে। সেখানেই আছে মতিলালের মৃতদেহ আর রত্নসিন্ধুক। কিছুক্ষণের চেষ্টায় উপরের বাকি টালিগুলো সব তুলে ফেলল তাপস। তারপর টালির নিচে নরম মাটি কোপাতে লাগলো বিপুল উদ্যমে। মাটিগুলি তুলে উপরে ফেলতে লাগলো সুজিত। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কাটল। ক্রমে আরও 1 ঘন্টা কেটে গেল। ততক্ষণে প্রায় 6 ফুট সমান চৌকো গর্ত খোঁড়া হয়ে গেছে। সহসা সুজিত কোদালটা একপাশে রেখে খোলা মাটি হাতড়াতে লাগলো। তারপর চাপা কণ্ঠে চিৎকার করে বলল, আলোটা নিয়ে আয় তাপস, আমার হাতে কি যেন একটা ঠেকছে। তাপস জোরালো আলোটা নামিয়ে ধরল গর্তের মধ্যে। আলোকিত হয়ে উঠল ভিতরটা। উজ্জ্বল আলোয় বিস্মিত তাপস আর সুজিত দেখল নরম মাটির উপর জেগে উঠেছে মানুষের পায়ের কঙ্কাল। কয়েকটি নিঃশব্দ মুহূর্ত দুজনেই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মৃদু কণ্ঠে তাপস বলল, হতভাগ্য মতিলালের কঙ্কাল। সুজিত চুপ করে দাঁড়িয়ে রইল। অতীতের সেই রহস্যময় কাহিনীর কথাই বোধ হয় চিন্তা করছিল সে। তাপস আবার বলল, এবার অত্যন্ত সাবধানে মাটি খুঁড়তে হবে সুজিত। যথা সময়ে ধীরে ধীরে গোটা নরকঙ্কালটা দেখা গেল নরম মাটির বুকে। দেহের একটি হাড়ও স্থানচ্যুত হয়নি। কঙ্কালের মাথার নিচের মাটি সরিয়ে ফেলতেই পাওয়া গেল ছোট্ট একটা লৌহ সিন্ধুক। উত্তেজিত সুজিত স্থান কাল ভুলে চিৎকার করে উঠে বলল, বসন্ত রায় সিন্ধুক। তাপস কোনো উত্তর দিল না। নীরবে দেখতে লাগলো সেই ভয়ঙ্কর দৃশ্য। মর্মান্তিক গুরুগম্ভীর হৃদয়স্পর্শী দৃশ্য অত্যন্ত ভয়াল ভয়ঙ্কর। মাটির বুকে রত্নসিন্ধুকের উপর মাথা রেখে যে নরকঙ্কাল যখের মতো রত্নসিন্ধুকটাকে আগলে 200 বছর ধরে নিঃশব্দে শুয়ে আছে, একদিন তারও প্রাণ ছিল। পাপের রক্তাক্ত পথে সঞ্চয় করেছিল প্রচুর ধনরত্ন, আর ধনরত্নের মতোই তিলে তিলে সঞ্চয় করেছিল পাপ। রক্তের বদলে রক্ত দিয়েই তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল শেষে। ঠিক সেই মুহূর্তে নিঃশব্দ রাত্রি স্তব্ধতাকে মুখর করে ঘোষিত হল রিভলভারের সশব্দ গর্জন। সচমকে ঘুরে দাঁড়ালো তাপস। কয়েক মুহূর্ত যেন একটা চিন্তা করে নিল। তারপর শক্ত করে রিভলভারটা চেপে ধরে দ্রুত পদে উপরে উঠে গেল সুড়ঙ্গ পথ দিয়ে। উপরে উঠে জলটুঙ্গির ঘরে এসে তাপস টর্চ জ্বালল। দেখল কালো কম্বল চাপা সংগ্রামরত শত্রুকে মেঝের উপরে চেপে ধরে বসে আছে মলয়। তাপসকে দেখে মলয় হাঁপাতে হাঁপাতে বলল, তাপস এদিকে আয়, এটাকে আগে বেঁধে ফেল, তারপর সব শুনিস। একটা মোটা দড়ির সাহায্যে কম্বল চাপা লোকটিকে বেঁধে ফেলল। তারপর মলয় বলল, তোরই অনুমান ঠিক ছিল তাপস। এই অরুণ কুমারের সজাগ দৃষ্টি ছিল আমাদের ওপর। তোর নির্দেশ মতো দড়ির হাত পেতে অন্ধকারে গোপন পাহারা দিচ্ছিলাম। সতর্ক দৃষ্টি ছিল আমার এই হলুদ কুঠির দিকে। কিছুক্ষণ আগেই দেখলাম অন্ধকারে অরুণ কুমারকে জলটুঙ্গির দৌড়ে এসে দাঁড়াতে। ভেতরে পা দিতেই ব্যাস ফাঁদে আটকে অরুণ কুমার মেঝের ওপর পড়ল। আর মেঝের ওপর সশব্দে পড়তেই
তার রিভলভারটা সশব্দে গর্জন করে উঠল, আর ঠিক সেই মুহূর্তেই আমি ঝাঁপিয়ে পড়লাম ওর ওপর। কিন্তু তোদের খবর কি? ছোট্ট কথায় উত্তর দিল তাপস। শুভ, একটু থেমে তাপস বলল, ঘরের জানালা দরজাগুলো বন্ধ করে একটা আলো জ্বালা, আমি আসছি এক্ষুনি। তাপস আবার দেওয়ালের ফাঁকে সুড়ঙ্গ পথে প্রবেশ করল। প্রায় 10 মিনিট পরে তাপস এলো সুজিতকে নিয়ে। ঘরে ঢুকে প্রথমে সুড়ঙ্গ পথের মুখ বন্ধ করে দিল। তারপর অরুণ কুমারকে টেনে তুলে একটা চেয়ারে বসিয়ে বাঁধন খুলে দিয়ে জিজ্ঞেস করল, তারপরে অরুণবাবু কি মনে করে? অরুণ কুমার করুণ দৃষ্টি মেলে তাপসের দিকে তাকিয়ে বললেন, আমার প্রয়োজনটা তো আপনার অজানা নেই তাপসবাবু। তা অবশ্য আমার জানা আছে, কিন্তু আপনার কি ধারণা আজ রাতে আমরা জলটুঙ্গিতে এসেছি রত্নসিন্ধুকের সন্ধানে? আমার তো অনুমান তাই। গাঁইতি, কোদাল, মাটি খোঁড়া নানান যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম সঙ্গে নিয়ে মাঝরাতে লোকে আর কি উদ্দেশ্য নিয়ে জলটুঙ্গিতে আসবে? হ্যাঁ, আপনার অনুমান সত্যি, কিন্তু আপনি জানেন তো বসন্ত রায়ের রত্নসিন্ধুকের কাহিনী সত্যি নয়। রত্ন সিন্ধুকের অনুসন্ধান করতে গিয়ে বারবার হতাশ হয়ে আমার অন্তত তাই মনে হয়েছিল, কিন্তু আপনি আমার সেই ধারণা পাল্টে দিয়েছেন। কারণ রত্ন সিন্ধুকের কাহিনী যদি সত্য বলে বিশ্বাস না করতেন, তাহলে আপনি অন্তত আমার বাড়ি থেকে গভীর রাতে লাল শঙ্খ চুরি করবার ঝুঁকি নিতেন না। আপনার কি ধারণা আমি রত্নসিন্ধুকের সন্ধান পাবো? আমার দৃঢ় ধারণা আপনি রত্ন সিন্ধুক পেয়েছেন। হঠাৎ আপনার এই ধারণা হলো কেমন করে? একটু আগে আপনি মলয়বাবুর প্রশ্নের উত্তরে তাকে জানালেন যে সংবাদ শুভ। ধরুন আপনার অনুমান সত্যি, আমি রত্নসিন্ধুকের সন্ধান পেয়েছি, কিন্তু তাতে আপনি কি আশা করেন? বিশেষ কিছু না, শুধু আমার পূর্বপুরুষ মতিলালের উত্তরাধিকার হিসেবে রত্ন সিন্ধুকের সঞ্চিত রত্নের অর্ধেক অংশ। 200 বছর পরে যে রত্নসিন্ধুক সুজিত উদ্ধার করেছে তার অর্ধেক ধনরত্ন আপনাকে দিতে রাজি হবেই বা কেন সে? সুজিত মামার অন্তত রাজি হওয়া উচিত, কারণ সুজিত মামা আর আপনি ভালো করেই জানেন যে সিন্ধুকের সঞ্চিত ধনরত্নের ওপরে যতখানি অধিকার তার আছে, ঠিক ততখানি অধিকার আমারও আছে। কিন্তু ধরুন আপনাকে যদি এখানে চিরদিনের মতো মাটির নিচে অন্ধকারে গুপ্তকক্ষে বন্দি করে রাখা হয়, তাহলে কি আপনি আপনার মতের পরিবর্তন করবেন না? আপনার কথা ঠিক বোধগম্য হলো না তাপসবাবু। পরিষ্কার করে বলছি শুনুন, আপনার পূর্বপুরুষ মতিলালকে যেমন মাটির নিচে গুপ্ত কক্ষে সমাধি দেওয়া হয়েছিল, ঠিক সেখানেই যদি আপনাকে জীবন্ত সমাধি দেওয়া হয়, তাহলে কি আপনি এই গুপ্তধনরত্নের অংশ দাবি করবেন? আমাকে জীবন্ত সমাধি দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। সম্ভব কেন হবে না অরুণবাবু? 200 বছর আগের খোঁড়া মাটির নিচের গোপন কক্ষে মতিলালের কবরে আপনাকে জীবন্ত সমাধি দিলে কেউ অবশ্য টের পাবে না, আপনার কি হলো কেউ জানতে পারবে না। সবই বুঝলাম, কিন্তু তবুও বলছি তা সম্ভব হবে না কখন। আপনারা আমাকে জীবন্ত সমাধি দিতে পারবেন না। আপনাদের শিক্ষা, আপনাদের রুচি, আপনাদের সংস্কার বাধা দেবে তাতে। কারণ ডাকাত সর্দার বসন্ত রায় আর আপনারা এক নন। তাছাড়া আবার কি? তাছাড়া ধরে নিলাম অসম্ভব যদি সম্ভবও হয়, আপনারা যদি সত্যি আমাকে খুন করে মতিলালের গোপন কবরে মাটি চাপা দিয়ে রেখে দেন, তবুও বসন্ত রায়ের মতো রেহাই পাবেন না। কারণ পুলিশ আমার মৃতদেহকে গোপন কবর থেকে টেনে তুলবেই। আপনি ভুলে যাচ্ছেন অরুণবাবু, 200 বছর আগেও পুলিশ ছিল, কিন্তু তারা শত চেষ্টা করেও মতিলালের মৃতদেহ কিন্তু আবিষ্কার করতে পারেনি। আমি কিছু ভুলিনি তাপসবাবু, কিন্তু সেদিনের পুলিশ আর আজকের পুলিশের মধ্যে অনেক তফাৎ। তাছাড়া কাল সকালে আমি বাড়িতে অনুপস্থিত থাকলে পুলিশ সুপার অজয় মিশ্র সমস্ত সংবাদ পেয়ে যাবেন। কথাটা খুলেই বলি তাহলে, সম্ভব অসম্ভব বিপদের সমস্ত রকম ঝুঁকি নিয়েই আমি এখানে পা বাড়িয়েছি। আমি জানি আপনি শিয়ালের মতো ধূর্ত, তাই আগে থেকেই যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছিলেন। পুলিশ সুপার অজয় মিশ্র আমার বন্ধু। আগাগোড়া সমস্ত ঘটনা লিপিবদ্ধ করে একটা শিলমোহর করা খামের মধ্যে ভরে রেখেছি। খামটা দেওয়া আছে আমার এক বিশ্বস্ত ভৃত্যের কাছে, আর তাকে নির্দেশ দেওয়া আছে যদি আগামীকাল সকালে আমাকে অনুপস্থিত দেখে, তাহলে তখন সে রওনা হবে পুলিশ সুপারের বাংলোতে, আর স্বয়ং অজয় মিশ্রের হাতে দেবে সেই শিলমোহর করা চিঠিটা।
আর কিছু না বলে অরুণ কুমার শুধু মৃদু মৃদু হাসতে লাগলেন। কয়েক মুহূর্ত চুপ করে থেকে তাপস বলল, আপনার বুদ্ধির প্রশংসা করছি অরুণবাবু। আপনাকে আর একটা প্রশ্ন করব? বেশ তো। দৃঢ় কণ্ঠে তাপস জিজ্ঞেস করল, সুজিতের বদলে যদি আপনি রত্নসিন্ধুক উদ্ধার করতেন, তাহলে দিতেন কি অর্ধেক অংশ সুজিতকে? নিশ্চয়, আগেই বলেছি, বসন্ত রায়ের রত্নসিন্ধুকের ওপর আমার যতখানি অধিকার আছে, ঠিক ততখানি অধিকার আছে সুজিত মামার। ন্যায়গত অধিকারকে আমি অস্বীকার করব কেন? হ্যাঁ, অবশ্য এই ভাগ বাটোয়ারা সম্পর্কে মনে মনে একটা পরিকল্পনা আমি করেছিলাম। ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, আমার সেই পরিকল্পনা মেনে নিতে বাধ্য করতাম আমি সুজিত মামাকে। আপত্তি না থাকে তো আপনার পরিকল্পনার কথাটা একটু খুলে বলুন দেখি। আপনি জানেন তাপসবাবু, বসন্ত রায়ের রত্নসিন্ধুকের কাহিনী যদি সত্যি হয়, তাহলে ধরে নেওয়া চলে সিন্ধুকের ভিতরে আছে লক্ষ লক্ষ টাকার হীরা জহরত। সেই সঞ্চিত হীরা জহরত সৎ পথে উপার্জন করেননি বসন্ত রায় আর মতিলাল। চুরি, ডাকাতি, লুট আর খুন খারাপির রক্তাক্ত পথে সঞ্চিত হয়েছে সেই সমস্ত ধনরত্ন। কাজেই অসৎ পথে যে ধনরত্ন উপার্জিত হয়েছে, সে ধনরত্নকে ব্যয় করতে হবে সৎ পথে। আর এই নিয়ে মনে মনে সৃষ্টি করেছি এক পরিকল্পনা। সত্যি আমি যদি রত্ন সিন্ধুক উদ্ধার করতে পারতাম, তাহলে সিন্ধুকে সঞ্চিত ধনরত্নের অর্ধেক ব্যয় করতাম সৎ কাজে, আর অর্ধেক সমান অংশে ভাগ করে নিতাম আমি আর সুজিত। সঞ্চিত ধনরত্নের অর্ধেক বিক্রি করে যে টাকা পেতাম, সেই টাকার গরিব দুঃখীদের বিনা পয়সায় চিকিৎসার জন্য গড়ে তুলতাম এক আধুনিক হাসপাতাল। আর সেখানে প্রথম দান হিসাবে আমি আমার হলুদ কাঠির বাইরের মহলের সবটাই দান করতাম। হাসপাতালের নামকরণ করা হতো বসন্ত রায় আর মতিলালের নাম অনুসারে। চমৎকার পরিকল্পনা, সুষ্ঠু এবং সুচিন্তিত। এক্ষেত্রে আমি যদি সুজিত হতুম, তাহলে আপনার পরিকল্পনাকে সত্যিই কার্যকরী করতুম। আমি যা যা বলেছি, এর প্রতিটি কথা বর্ণে বর্ণে সত্য। এখন বিশ্বাস করা না করা আপনাদের ইচ্ছাধীন। সুজিত এতক্ষণ সবই শুনছিল, এবার বলল, অরুণের পরিকল্পনা এবং ইচ্ছা আমার মনে ধরেছে। চমৎকার আইডিয়া। কিন্তু যার দ্বারাই অসম্ভব সম্ভব হলো, মানে যে উদ্ধার করলো রত্নসিন্ধুক, তারই অংশে যে একেবারে শূন্য পড়ছে, তার জন্য একটা কিছু ব্যবস্থা করা দরকার। আমার আর আপনার অংশ থেকে সমান অংশে কিছুটা বিয়োগ করে তাপসবাবুর শূন্য অংশটা ভরাট করা হোক। অতি উত্তম প্রস্তাব, আমি সানন্দে সমর্থন করছি। আমরা আপনাকে বিশ্বাস করতে পারি তো অরুণবাবু? অরুণ কুমার সাহায্য দৃষ্টি তুলে ধরলেন তাপসের পরীক্ষারত দৃষ্টিপথে। জিজ্ঞেস করলেন, আমার ওপর এখনো বিশ্বাস জন্মায়নি তাপসবাবু? তীব্র পরীক্ষকের দৃষ্টিতে তাকিয়েছিল তাপস। অরুণ কুমারের দিকে তার দৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে এলো, সহজ হয়ে এলো কয়েক মুহূর্তের মধ্যে। সে তাপস দৃঢ় পদে এগিয়ে গেল দেওয়ালের ধারে, পরিমূর্তিগুলোর সামনে। পরিমূর্তি শক্ত করে চেপে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে দিল গুপ্ত পথের দ্বার। বলল, অরুণবাবু, সুজিতের সঙ্গে গিয়ে আপনাদের পূর্বপুরুষের রত্ন সিন্ধুকটি নিয়ে আসুন, যান। রত্ন সিন্ধুক তুলে নিয়ে আসার পর নানান যন্ত্রপাতির সাহায্যে সেটা খোলা হলো। গভীর আগ্রহ আর উত্তেজনা নিয়ে সবাই ঝুঁকে পড়ল সিন্ধুকের উপরে। সিন্ধুকের ভিতরে দেখা গেল একতাল তুলো। তুলোর আবরণ সরিয়ে দিল তাপস। ঘরের তীব্র আলোয় ঝলমল করে উঠল শত শত হীরের ঝলক। এতক্ষণ আপনারা শুনছিলেন মণিলাল অধিকারীর কলমে ডিটেকটিভ তাপস চৌধুরীর লাল শঙ্খের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো
তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, শুভরাত্রি।